হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তোরই অবাক হলো, অবাক কণ্ঠে বলল, রুদ্র ভাইয়া তোকে নূপুর দিয়েছে? নোংর খানিকটা লজ্জা পেল, চুপ রইল। তরি হাসলো ক্ষীণ, চোখ মুছে দিল সন্তর্পণে, বলল, ইস, কেঁদে কেটে একদম মুখটা লাল করে ফেলেছে। এখন কেউ জিজ্ঞাসা করলে কি বলবি? এমন করে কেউ? মন খারাপ করিস না, আমি খুঁজছি। আরো একবার ফুপিয়ে উঠল নোংর, যেন মহামূল্যবান জিনিস হারিয়েছে, সে না পেলে হবেই না। বলল, খুঁজেছি, আমি পাইনি। তরি আবারও হাসলো। রুদ্ধ ভাই তাহলে ছোট্ট মনেও ফুল ফোটাতে সক্ষম। বোরকে সান্ত্বনা দিতে খানিকটা রসিক স্বরে বলল, নূপুর হারিয়েছে তো কি হয়েছে? মানুষটা তো আছে। মানুষটা নিজের হলে এমন হাজার নূপুর এসে যাবে। সবুজ রঙের শাড়ি পরেছে আজ নোংর। জর্জেটের শাড়িতেই শ্রাবণ কিনে দিয়েছে, যদিও ওকে একা কিনে দেয়নি। রুম্পা, রেহেনা, তরি সবাইকেই দিয়েছে। শাড়ি তার ভীষণ প্রিয়। মুঠোভর্তি চুড়িগুলো আজ একটু বেশি ঝুনঝুন করছে। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো আজ ছাড়াই আছে। চোখ ভর্তি কাজল। ভারী সাজগোজ নোংরের পছন্দ না। সুন্দরী হয় ধরুন, একটু সাজলেই যেন ফুটে ওঠে। নিজের ঘর ছেড়ে বের হতেই বাবার কক্ষে গেল প্রথমে। প্রবিশেক আর আহসান মানে তার ফুপা বসে কথা বলছিল। গুটি গুটি পায়ে হেঁটে বাবার সামনে গিয়ে মিষ্টি স্বরে বলল, বাবা, আমায় কেমন লাগছে? প্রবেশে পূর্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, হাসলেন প্রশস্ত। এটা তার মেয়ের নিত্য সময়কার কাজ। সে যেই বাবার কাছে আসবে, জিজ্ঞেস করবে ঠিক এই প্রশ্নটি। প্রবেশেক মেয়ের সামনে আসলেন, প্রতিবারের মতো কপালে উষ্ঠ ছুঁয়ে বললেন, পরের মতো লাগছে। অমনি হেসে উঠল নোঙর। এবার যদি কেউ তাকে অসুন্দর লাগছেও বলে, তবুও সে মানবে না, কারণ তার বাবা বলেছে যে। নোঙর ঘর ছেড়ে বের হলেন। সবকিছু ঠিকঠাক থাকলেও মন যেন পড়ে আছে সেই নুপুরেই। কিন্তু মন খারাপ করে থাকলে প্রশ্ন করবে না মানুষ? উত্তর দেবে কি সে? আজ একবারও লোকটার সাথে দেখা হয়নি। দুপুর গড়িয়ে বিকেল হলো, লোকটা কোথায়? চোরা চোখে আশেপাশে তাকালো। নিচে গিয়েছিল, নিচেও নেই। ছাদ থেকেও ঘুরে এসেছে, নেই সেখানেও। সাত পাঁচ ভাবতে ভাবতে সংকোচ নিয়ে গেল সেই ঘরের দিকে। অমনি সামনে এসে দাঁড়ালো সুঠাম দেহের অধিকারী শ্রাবণ। ইতস্তত হলো আকস্মিক সামনে আসাই। পরক্ষণে স্বাভাবিকভাবে বলল, শ্রাবণ ভাই দেখেন, আমি আপনার দেওয়া শাড়ি পরেছি। শ্রাবণ আপাদমস্তক চোখ বুলালো। এতেই যেন হারালো নিজেকে। মুগ্ধত তাকে আষ্টে পৃষ্ঠে ধরলো, মৃদু হাসলো। তীক্ষ্ণ চোখে কি জানি কি দেখলো, অতঃপর বলল, দাঁড়া, আসছি আমি। নিজের কক্ষের দিকে গেল শ্রাবণ। নোঙর বুঝলো না কিছুই। তাকে দাঁড়াতে কেন বলল? কোথায় গেল? বেশ কিছুক্ষণ পর এলো শ্রাবণ, হাতে একখানা টিপের পাতা। সে পাতা থেকে একখানা টিপ নিল, নোঙরের কপালের মাঝ বরাবর ঠাঁই দিল। এই টিপের পাতাটি এনেছিল তার নোঙর রানীর জন্যই। কাজে এলো অবশেষে। অবাক হয়ে রইল নোঙর। শ্রাবণ এবার প্রশস্ত সে খানিকটা দুষ্টুমি চলে বলল, একেবারে পেতনি লাগছে। ভেঙচি দিল নোঙর। ও জানে শ্রাবণ ভাই এমনিই বলবে। শ্রাবণ এবার খানিকটা স্বাভাবিক হয়ে গম্ভীর স্বরে শুধালো, ওদিকে কোথায় যাচ্ছিলি? থতমত খেল নোঙর। এবার সে কি উত্তর দেবে? শুকনো ঢোক গিলল সে। আমতা আমতা করে বলল, ফুফির ঘরে যাচ্ছি ভাইয়া, একটু দরকার ছিল। বলে হাত ছাড়ল নোঙর। তবে শ্রাবণ বিশ্বাস করল না। ও জানে কোথায় যাচ্ছে নোঙর। খুঁজতে দেখেছে রুদ্ধকে। গা জ্বলে উঠল নিমেষেই। ফুঁসে উঠে স্থান ত্যাগ করলো। মনে মনে ভেবে নিল বিয়ের ঝামেলা শেষ হোক, তারপর ব্যবস্থা নিচ্ছে। নোংর যেন স্বস্তি পেল, ফের পা বাড়ালো সেই দিকে। কিশোরী মনের উত্থাল পতন যেন বেড়েই চলেছে। আবদ্ধ অনুভূতি প্রগাঢ়ভাবে জ্বালাচ্ছে। আরেকটু সামনে যেতেই আকস্মিক বের হলো রুদ্ধ। ফের মুখোমুখি হলো এই মানুষটার সাথে। আবার প্রশস্ত হলো নোঙর। শ্রাবণ ভাইকে তো বুঝিয়েছে, উনি যদি জিজ্ঞেস করে উত্তর দেবে কি? বোকা একটা। না আসলেই তো হতো, আরেকটু অপেক্ষা করলে লোকটাই বের হতো। রুদ্ধ থমকালো খানিকটা, ধক করে উঠল বক্ষ। খানিকক্ষণের জন্য যেন হার্টবিট বন্ধ হয়ে গেল। অতঃপর মিসাইলের গতিতে স্পন্দিত হতে থাকলো। চোখ যেন ঝলসে যাবে এখনই। এ হুর যেন আসমান থেকে নেমে এসেছে। মেয়েটা মাত্রাতিরিক্ত সুন্দর, একেবারে চোখে লাগার মতো, যা চোখ ছুঁয়ে মনকেও এফোর ওফোর করে দিতে সক্ষম। অতীব ফর্সা শরীরে সবুজ শাড়িটা যেন ফুটে রয়েছে। ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসলো রুদ্ধ। মেয়েটা লজ্জা পাচ্ছে। গালগুলো নিমেষে লাল হয়ে গেছে। একটু একটু করে আসলো কাছে, আশেপাশে, একেবারে মুখোমুখি। যতটা কাছে এলে মেয়েটির নিঃশ্বাস এসে আছড়ে পড়ে তার বক্ষে। মেয়েটা এতই ছোট,
তার বুক ছুঁই ছুঁই। বলিষ্ঠ হাতজোড়া উঁচিয়ে কানের পিঠে গুজে দিল মুখে এসে পড়া চুলগুলো। নিজেকে আজ সামলানো দায়। একটু না হয় বেহামো করলো তাতে কি? মিনমিনিয়ে বলল, লজ্জা পাচ্ছ প্রাণ? বুক টিপ টিপ করছে নোংরের। লোকটার স্পন্দন শুনতে পাচ্ছে সে। লজ্জা পাওয়ার কি কথা নয়? বদ লোক একটা। রুদ্ধ এবার আরেকটা কাণ্ড ঘটালো। খুলে দিল শ্রাবণের পরানো সেই টিপ। মিনমিনিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, এই ললাট শুধু আল্লাহর সেজদা এবং প্রণয় পুরুষের ভালোবাসার স্পর্শের জন্য তোলা। এই ললাটে যেন তোমায় আর এসব পড়তে না দেখি। বাবার সাথে অদ্ভুত মিল পেল কথার। বাবাও এই কথাটি বলে, তাই সে সহজে টিপ পড়ে না। এই লোকটা অদ্ভুত, একদম অদ্ভুত। এবং অদ্ভুতভাবে তাকে শুধরে আগলে রাখে। কিন্তু কেন? লজ্জায় মরিমরি অবস্থা নোঙরের। আরেকটু দাঁড়ালে জ্ঞান হারাবে নিশ্চিত। নোঙরের ভাবনার সাথে সাথে আকস্মিক শব্দ হলো। কেউ চিৎকার করে উঠল, আহা করে। হুঁশ ফিরল দুজনেরই। সিঁড়ির দিকে এগিয়ে গেল। এখানে আসতেই দেখা মিলল রুম্পার। নিচে বসে আছে। নোঙর তড়িঘড়ি করে ছুটে গিয়ে বলল, কি হয়েছে আপা? পড়েছিস কি করে? রুম্পা চোখ মুখ খিচে রাগ নিয়ে বলল, কিভাবে পড়েছি তা কি পড়ে দেখাবো আবার? উফ বাবা, আমি হাঁটতে পারছি না। ইতিমধ্যে তরি আর রেহানা স্রোতও এলো। ওরা ঘরেই ছিল। সাজাতে মানুষ এসেছিল স্রোতকে। রেহানা গিয়ে ধরলো রুম্পাকে। এর মাঝেই রুম্পা বলল, আহ, উঠতে পারছি না আমি। এখন কি হবে? রুদ্ধ ভাই, আমায় একটু ঘরে দিয়ে আসুন না। রুম্পার কথায় অপ্রস্তুত হলো রুদ্ধ। এ কেমন কথা? ও কি করে ওকে নিয়ে আসবে? রুদ্ধ কিছু বলবে তার আগে তরি তড়িঘড়ি করে কাছে গিয়ে বলল, আহা আপা, পড়েছিস কি করে তুই? অনুষ্ঠান বাড়িতে দেখে শুনে হাঁটবে না? আর কি বলছিস তুই? না ভাইয়া, তোমাকে ধরতে হবে না। এই রেহেনা আপা ধর, আপাকে আমরাই নিয়ে যাচ্ছি ধরে। অতঃপর রেহানা আর তরি ধরলো রুম্পাকে। ধরে ধরে ঘরের দিকে হাঁটা ধরলো। নোঙর ঠায় দাঁড়িয়ে রইল। কয়েকবার পলক ঝাপটিয়ে তাকালো রুদ্ধের দিকে। রুম্পা আপা ওনাকে কেন বলল? আর উনি বা না করেছিল কেন? আকস্মিক নিজের কাজে নিজের এহেন প্রশ্নে থতমত খেল নোঙর। পরক্ষণে চোখ নামিয়ে চোখে মুখে অভিমানের প্রলেপ টেনে গড়গড় পায়ে অন্যদিকে চলে গেল। রুদ্ধ বোকা বনে গেল। যাক বাবা, কি হলো? একটু থেকেই অভিমান। তবে মন্দ না ব্যাপারটা। দু হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে নোঙর। কল্লোলিত মুখরিত চারিপাশ। মরিচা বাতি আর কাঁচা ফুল দিয়ে সাজানো ছাদটি। কাঁচা ফুলের গন্ধে মম করছে সব। বাচ্চারা ছোটাছুটি করছে, তাই ভয়ে এক কোণে বসে আছে। বিয়ে হোক বা কোন অনুষ্ঠান, মেহেদি তার বরাবরই পছন্দের। বউটা যেই হোক, হাত ভর্তি মেহেদি তারও চাই চাই। ঢাকা থেকে মানুষ এসেছে এই মেহেদি দিতে। স্রোতের মতো সেও হাত ভর্তি মেহেদি দিয়েই বসে আছে। কিন্তু চুলের কারণে পড়েছে মহাবিপদে। বারংবার চোখ মুখ এসে পড়ছে। চোখ মুখ কুঁচকে যাচ্ছে তার। চুলগুলো বড্ড জ্বালায় তাকে। মেহেদি দিতে বসার আগে খোপা করে দিয়েছিল মা। কিন্তু এখন মা ব্যস্ত রান্না বান্নার কাজে। ফুপু বা চাচিও নেই। এদিকে স্রোত, রুম্বা, রেহেনা সবাই মেহেন্দি পড়ছে। চোখ মুখ কুঁচকে উঠলো জায়গা ছেড়ে। ঘেমে চুবুথুবু হয়ে গেছে। এত মানুষ এখানে, ঠিক মতো ফ্যানের বাতাসও গায়ে আসছে না। ভাবলো ঘরে গিয়ে একটু পাখা নিচে বসবে। আর কারো হাত খালি গিয়ে পেলে খোপা করে দিতে বলবে। যেই ভাবা সেই কাজ। ছাদ থেকে নিচে নামলো। দ্রুত তখন সিঁড়ি দিয়ে উঠছে। ওপরে হাতে একটা ক্যামেরা, তা ঝোলানো গলায়। নোঙরকে দেখে থামলো খানিকটা। জিজ্ঞেস করলো, সবাই উপরে, তুমি কোথায় যাচ্ছ? কিছু লাগবে বলো, এনে দিচ্ছি। অতঃপর তাকালো হাতের দিকে। মেয়েটার হাত ভর্তি মেহেন্দি। মনে হচ্ছে বিয়েটা ওরই। নোঙর চোখ মুখ কুচকে মুখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে বলল, গরম লাগছে ভীষণ। আর নতুনগুলোও বাঁধতে হবে। দেখি কাউকে পাই কিনা। রুদ্র মাত্রই নিচ থেকে এলো। মা মামিরা ব্যস্ত ভীষণ। কি জানি কি ভাবলো। অতঃপর হাত ধরলো নোঙরের। হাত ধরেই নামতে থাকলো নিচে। নোঙর উৎকণ্ঠা হয়ে বলল, আহা, কোথায় নিয়ে যাচ্ছেন? রুতো নোঙরের ঘরে নিয়ে এলো তাকে। অতঃপর আয়নার সামনে গিয়ে খুঁজলো কিছু এবং পেয়েও গেল। নোঙরের সামনে এসে ছোট হেয়ার বোনটা দেখে বলল, আমি তো খোপা করতে পারি না, এটা লাগিয়ে দিই। মাকে দেখেছি লাগাতে, আমি পরাতে পারি এটা। অবাক হলো নোঙর। হাসলো ক্ষীণ মাথা দুলিয়ে বলল, আপাতত এটাই হবে, লাগিয়ে দিন। রুদ্ধ হাসলো। পেছন থেকে কোনো রকম চুলগুলো সামনে এনে লাগাতে লাগাতে বলল, এত বড় চুল সামলাও কি করে? নোঙর হেসে উত্তর দিল, আমি কোথায় আর সামলাই মা, এখনো সব করে। আপারা করে, আমি পারি না। তাই তারা কি বলে জানেন? তারা তো বলে বিয়ের পর কি করবি তুই। অমনি ফট করে রুদ্ধ বলল। আমি আছি না। নিজের কথায় নিজেই নিজেকে অকথা কিছু গালি দিল।
এখন এই তোতা পাখি প্রশ্ন শুরু করবে। উত্তর কি দেবে সে? নোংর বিস্মিত হয়ে কিছু বলবে, তার আগেই রুদ্ধ বলল, আলতা পরবেন প্রাণ? আমি পরিয়ে দিব। দেই? কি নিঃসংকোচে আবদার! এই আবদারে যেন আগের কথাটি বেমালুম ভুলল। রাজি হলো কি হলো না তা অব্দি বসে রইল না। রুদ্ধ নোংরের ড্রেসিং টেবিলের ওপর আলতা দেখেছে, সেখান থেকে নিয়ে এলো আলতাটা। নোংরকে বিছানায় বসালো সে। ও নিচে বসে পড়ল। নোংর অপ্রস্তুত হয়ে বলল, হায় আল্লাহ, কি করছেন কি রুদ্র ভাই? নোংর ফের উঠে যাবে, রুদ্ধ ফের নেশাক্ত কণ্ঠে বলল, আমার কাছে আলতা দেবেন না প্রাণ? সম্মোহনী বাক্য, সম্মোহনী কণ্ঠ সব যেন ভুলিয়ে দিল ষোড়শী নোংরকে। ঠায় বসে রইল। আলতার কৌটোটা খুলে আলতা পরালো বেশ যত্ন করে রুদ্ধ। আকস্মিক আরো একটা সাংঘাতিক কাণ্ড করে বসলো। ওষ্ঠ ছোঁয়ালো নোংরের পায়ে। মোহনীয় কণ্ঠে বলল, নূপুর হারিয়ে গেছে তাই মন খারাপ করছিলেন। আপনার চরণ আমি নিজ হাতে রাঙিয়ে দিলাম প্রাণ। আজ স্রোতের গায়ে হলুদ, অতঃপর সে কাঙ্ক্ষিত সময় ঘনিয়ে আসছে। মেয়ে বিদায়ের সময় অতি নিকটে। প্রবীর শেখ উঠেছে আজ একটু সময় করে, ফলে ফজরের নামাজ পড়তে পারেনি। বাড়িতে কত কাজ সে ঘুমিয়ে পার করেছে, যদিও কাজ বলতে সব তদারকি করার তার দুই বোন জামাই আর ছোট ভাইয়ের ওপর দিয়েছে। ওরা বাড়ির জামাতা তো কি হয়েছে, মেয়েটা তো ওদেরও, সে সব সামলেছে। এবার ওরা করুক। দুই ভাগ্নেও বেশ দায়িত্ববান। ঘড়িতে তখন 8টা বাজে। সময় যত নিকটে আসছে সে যেন দুর্বল হয়ে পড়ছে। রাতে তেমন ঘুম হয়নি, শেষ রাতে চোখ লেগে আসলো। অতঃপর বেলা হয়ে গেল উঠতে। উঠেই প্রবীর শেখ আজ মেয়েদের কক্ষের দিকে হাঁটা ধরলো। মেয়েদের দরজার নিকট আসতেই রেহেনার দেখা পেল। মিষ্টি হেসে শুধালো, ঘুমিয়েছে মা? মেহেরা। রেহেনা হাসলো ক্ষীণ, বলল, হয়েছে মামা। প্রবীর শেখ এবার দরজার দিকে তাকিয়ে বলল। স্রোত প্রাণ ওঠেনি? রেহেনা বলল, উঠেননি মামা, কদিন যাবত রাতে ঘুম হচ্ছে না, তাই ওদের ডাকিনি। প্রবীর শেখ রেহেনার মাথায় হাত বুলিয়ে ফের পা বাড়ালো। রেহেনা পেছন মুড়ে দেখলো একবার। ছোটবেলা থেকে দেখে আসছে বড় মামাকে সবাই ভয় পায়, তার বাবা সহ ভয় পায়। অথচ এই ভয়ের কারণ খুঁজে পায়নি কখনো। তাদের সাথে সর্বদা তুলনায় নরম ছিল। এই মানুষটা জটিল জটিল কথাগুলো সহজে বুঝে যান। এমনকি তারাও এও জানে তার মেয়েরা তার প্রাণ, তার বাবাও তাকে আদর করে, কিন্তু মামার মতো এমন কাউকে দেখেনি। রেহানা নিজের কাজে হাঁটা ধরলো। প্রবীর সে কক্ষে প্রবেশ করলো। অন্য সময় হলে দরজার বাইরে থেকে টোকা দিত। মেয়েরা এখন বড় হয়েছে, তাদের নিজস্ব প্রাইভেসি আছে, কিন্তু আজ দিল না। সন্তর্পণে প্রবেশ করলো কক্ষে। পা টিপে টিপে গেল বিছানার কাছে। বড় মেয়েটা তার সব পরিস্থিতি মানিয়ে নিতে পারে। এই তো সেদিন তোয়ালেতে পেঁচিয়ে ফুটফুটে স্রোতকে দিল। প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পেল। জীবন্ত একটা পুতুল এলো তাদের ঘর আলো করে। স্রোত যেদিন হলো, মনে আছে, তাদের একটা জায়গা নিয়ে কেস চলছিল। সেই কেসটা তারা জিতে যায়। তার দুই মেয়ে তার জন্য আলোর মতো। ভাগ্য যেন ফিরতে শুরু করে। আর এই যে তার প্রাণ, আরামপ্রিয় একটা মানুষ, এ যেন বিড়াল ছানা। তার স্রোত পানির মতো যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করতে পারবে। চিন্তা তো প্রাণকে নিয়ে। মেয়েটা যে কি করে সামলাবে নিজেকে কে জানে। মেয়ের সবকিছুতেই তাকে চাই চাই। ছোট মেয়েটার বিয়ের কথা উঠলেই আকাশ সমান চিন্তা ভর করে। মেয়েটা বেশ নাজুক, সবাই ওকে সামলাতে পারে না। তবে রুদ্ধর মাঝে সে গুণ দেখেছে। যদিও জানে না বিয়েটা নিয়ে রুদ্ধর মতামত কি হবে। আপাতত এসব ভাবতে চায় না, কিন্তু পরিস্থিতিতে ভাবতে হচ্ছে। মেয়েটা মাত্রাতিরিক্ত সুন্দর হওয়ার দরুন নানান জায়গা থেকে এখনই বিয়ের প্রস্তাব আসে। তার উপর গ্রামের ছেলেদের কুনজর তো আছেই। সে মেয়েদের ছোটবেলায় বিয়ে দেওয়ার পক্ষে নেই, তবে তার স্ত্রী এক্ষেত্রে কঠোর কেন যেন। তার ধারণা মেয়েদের যত তাড়াতাড়ি বিয়ে হবে ইসলামের দৃষ্টিতেও এবং সমাজের দৃষ্টিতেও মঙ্গলজনক। স্রোতের বিয়েও ছোটবেলায় ঠিক হয়েছে। রবিন শেখ এবার বড় মেয়ের মাথায় হাত বুলালো, একবার ছোট মেয়ের মাথায় হাত বুলালো। মমত্ব বোধ দিয়ে বলল, আম্মারা উঠবেন না? অমনি নড়ে চড়ে উঠল নোঙর। তার ঘুম বড়ই পাতলা। সে ডাকলো আরো কয়েকবার। চোখ পিটপিট করে তাকালো দুজনেই। বাবাকে আবারও আগের মতো ডাকতে দেখে খুশি হয়ে উঠল নোঙর। স্রোতের ওপর দিয়ে জড়িয়ে ধরলো। অতঃপর নিজের হাত সামনে দেখিয়ে বলল, দেখো আব্বু, কত রং হয়েছে, আপুর থেকে বেশি। হেসে উঠল স্রোত। নোঙরকে সরিয়ে সেও এবার বাবাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে রাখা অবস্থাতেই বলল, তাহলে রাস্তা থেকে একটা পাত্র ধরে এনে তোকেও কাল বিয়ে দিয়ে দেই এই খুশিতে। মুখ ভেঙচি দিল নোঙর। হাই তুলে বলল, মোটেও না, আমি তো এ বাড়িতেই থাকবো। কাল থেকে শান্তি মতো পা ছড়িয়ে ঘুমোতে পারবো। নোঙরের কথায় হেসে উঠল প্রবীণ শেখ।
বেশ কিছুক্ষণ সময় মেয়েদের সাথে সময় কাটালেন। আড়ালে দেখলো তা কণিকা। দীর্ঘ শ্বাস টানলেন। তার ইচ্ছে করলো যেতে, কিন্তু গেলেন না। মেয়েদের সামনে শাসন আর তথাকথিত মেয়েদের মধ্যে যে জড়তার দেওয়ালটা আছে, ওটা যেন ভাঙতেই চাইছে না। সেই তো বরাবর শাসন করতো মেয়েদের, চাইতো মেয়েরা যেন ভয় পায়। সে জড়তায় যেন শিকল পরালো তার পায়ে। দেখে গেলেন শুধু। সকাল সকাল উঠে বাসন্তী রঙের একটা শাড়ি পরেছে রুম্পা। মুখটা সাদা হয়ে আছে দামি প্রসাধনীতে। মেকআপ করতে তার দারুণ লাগে। একটু পরই হলুদ দিয়ে গোসল করানো হবে স্রোতকে। এটা গ্রামের নিয়ম বললে চলে। হলুদের অনুষ্ঠান যত বড় করেই হোক, গ্রামের নিয়মে হলুদ দিয়ে গোসল করাতেই হবে। আয়নায় নিজেকে দেখে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। নিজেকে বিশ্ব সুন্দরী বলে আখ্যায়িত করতেও আপোস করলো না। অতঃপর ড্রয়ার থেকে একটা নূপুর বের করলো। এই নূপুরটা তার জন্য অনেক মূল্যবান। এতে যে তার পছন্দের মানুষের স্পর্শ লেগে আছে। নূপুরটা পায়ে পড়ল। অতঃপর ড্রেসিং টেবিলের ওপর থেকে আলতার বোতলখানা নিয়ে দৌড়ে ছুটল। দোতলা দক্ষিণের শেষের রুমটার সামনে আসতেই কড়া নাড়ল দুবার। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলল কেউ। কে? আসুন। ঢুকলো রুম্পা কাঙ্ক্ষিত মানুষটির কক্ষে। সামনে থাকা মানুষটিকে দেখে ভ্রু কুঁচকাল সুঠামদের অধিকারী মানুষটি। কিছু শুধাবে তার আগে রুম্পা লাজুক কণ্ঠে বলল। আমায় আলতা পরিয়ে দিবে রুদ্ধ ভাই? চমকালো রুদ্ধ। ভরকালো খানিকটা। কি বলছে কি এই মেয়ে? সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। রুদ্ধ জিজ্ঞেস করলো। মানে কি বলছো কি? রুম্পা আরেকটু এগোতে বলল। দিয়ে দাও না রুদ্ধ, কার যেমন নোংর পায়ের রাঙিয়ে দিয়েছিলে তেমন করে। আরেক দফা চমকালো রুদ্ধ। এই মেয়ে জানলো কি করে? বলছে ও। মেয়েটা মতিগতি শুরু থেকে অদ্ভুত। রুম্পা এবার বিছানার উপর গিয়ে বসলো, পা বাড়িয়ে হাঁটু উঁচু করে। অমনি জলজল করে উঠলো নুপুরটা। বিস্মিত হলো রুদ্ধ। এটা তো সে নোঙরকে দিয়েছিল। তরি ওকে বলেছে নুপুরটা নোঙর পাচ্ছে না। রুদ্ধ এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল। এটা তো আমি প্রাণকে দিয়েছিলাম। তোমার পায়ে কি করে? এই মেয়ে, তুমি ওর নূপুর নিয়েছো কেন? প্রাণ কথাটা রুম্পার বুকে গিয়ে লাগলো। তেতে উঠে বলল। ওকে প্রাণ কেন বলছো তুমি? বলবে না প্রাণ, অসভ্য মেয়ে। রুদ্ধ আশ্চর্য হচ্ছে। রুদ্ধ কিছু বলবে তার আগে মেয়েটা ভয়ঙ্কর একটা কাজ করলো। জড়িয়ে ধরলো ওকে। বলল। আমি তোমাকে ভালোবাসি রুদ্ধ। তুমি ওই মুখে আর নোংরের নাম নিবে না। দেখো আমাকে, আমিও তো সুন্দর, দেখো। এবার রুদ্ধ আর সহ্য করতে পারলো না। নিজে থেকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসালো রুম্পার গালে। বলল। বাবাকে ডাকবো আমি এক্ষুনি। দেখুক এসে তার মেয়ে পাগল হয়েছে। ভীত হলো রুম্পা। আপা জানলে রক্ষে নেই। শান্ত হলো খানিকটা, ঠান্ডা স্বরে বলল। আমি আপনাকে ভালোবাসি রুদ্ধ ভাই, আমি আপনাকে চাই। রুদ্ধ বুঝলো মেয়েটা ভয় পাচ্ছে। মেয়েটা নিতান্তই কম বয়সী, আবেগে করে ফেলেছে। কিন্তু আশ্চর্য হচ্ছে এই ভেবে প্রাণও তো ছোট। রুদ্ধ নিজেই কত কি করে। মেয়েটা সর্বদা শালীন। রুদ্ধ নিজেকে ঠান্ডা করে শান্ত স্বরে বলল। দেখো রুম্পা, আমি তোমায় সরি বলবো না। তুমি এখন যে কাজটা করেছো মোটেও ঠিক না। তবে আমি তোমায় অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি তোমাকে, রেহানা, স্রোত, তরিকে বোনের মতো দেখি। আর নোঙরকে নিয়ে আমার বিষয়টা যা দেখছো সবটা ভিন্ন। শীঘ্রই তোমার ভুল ভাঙবে। প্লিজ এসব মাথা থেকে সরাও। আমি এমন বাড়াবাড়ি দেখলে সত্যি মামার কাছে বলবো। রুম্পা চুপ করে আছে। ঠোঁট কামড়ে কান্না করে দিল সে। এখানে আর দাঁড়ালো না। দৌড়ে স্থান ত্যাগ করলো। রুদ্ধকেও ভালোবাসে, আর যে করে হোক পেয়ে ছাড়বে। কোনটা ঠিক কোনটা ভুল ও জানতে চায় না। ও শুধু রুদ্ধকে চায়। কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে নোঙর। হাতে চুলে কাঁচা গাঁদা ফুলের গাজরা শোভা পাচ্ছে। সাজগোজ খুবই স্বল্প। চোখে কিঞ্চিত কাজলের ছোঁয়াও আছে। বিয়ে বাড়িতে আসা প্রতিটা মানুষের নজর বউয়ের থেকে যেন নোঙরের ওপরেই বেশি। গ্রামের সবাই জানে প্রবীণ শেখের কন্যারা সুন্দর, কিন্তু ছোটরা যেন একটু বেশি সুন্দর। প্রলয় শেখের মতো গ্রামের লোকদের ধারণা এ মেয়ের পায়ের নখ থেকে চুল হুবহু দাদির মতোই হয়েছে। মা আজ তাকে খোপা করে দিয়েছে, চুল ছাড়াই রেখেছিল। আকস্মিক স্মৃতিচারণ হলো কালকের কথা। কাল যখন আলতা পরা শেষ হলো, রুদ্ধ ও অদ্ভুত কণ্ঠে শাসনের মতো বলল। চুল খোলা রাখবেন না প্রাণ? নঙ্গ যখন পাল্টা প্রশ্ন করলো কৌতূহল নিয়ে। কেন? রুদ্ধ রসিকতার কণ্ঠে বলেছিল। জিনের কুনজর পড়বে। নোংর হেসে কুটি কুটি হয়ে গেছিল তখন। হাসতে হাসতে বলেছিল। আমার কাছে জিন কেন? এর বড় জন আসার সাহস পাবে না। ঘাড় মটকে দেবো একেবারে। রুদ্ধ হেসেছিল তখন। বড় করে মুখখানা গম্ভীর করে বলেছিল। আপনার মোহনীয় রূপ শুধু একজনের জন্য বরাদ্দ নোঙর। চুল খোলা দেখলে এ চুল আমি কুটি কুটি করে কেটে দিব। বলে স্থান ত্যাগ করেছে সে।
নোংর ভালো করে ঠাওর করতে পেরেছে লোকটার মাথার গন্ডগোল আছে, নয়তো হুটহাট এমন অদ্ভুত আচরণ করে কেউ। আশ্চর্য। ঘর ছেড়ে বাবার ঘরে গেল নোংর। বাবা নেই, মা আলমারি থেকে কি যেন নামাচ্ছে। মেয়েকে দেখে কণিকা বললেন, বাবাকে খোঁজা হচ্ছে? প্রশস্ত হাসলো নোংর, মাথা ঝুলালো। কণিকা বলল, তোমার বাবা বাজারে গেছে মিষ্টি আনতে। হতাশ হলেন নোংর। পরক্ষণেই হাসি মুখে মাকেই বললেন। আমায় কেমন লাগছে মা? চমকালেন কণিকা। এই আহ্লাদি স্বরে তো বাবাকেই শুধায়। এই প্রশ্নটা তো আগে কখনো করেনি। কণিকার জড়তা যেন ভাঙলো, এগিয়ে এসে চুমু খেলো মেয়ের ললাটে। তার আগেই কেউ ঘরে প্রবেশ করতে করতে বলল, আমার পুত্রবধূর মতো লাগছে তোকে। চমকালো নোঙর। প্রিয় সইয়ের কথায় হাসলো কণিকা। নোঙর এখনো থমকে আছে, মিনমিনিয়ে লজ্জা পেয়ে বলল। ইস, কি যে বলে না ফুপ্পি। রেবেকা ফের বলল, কেন হবি না আমার পুত্রবধূ? আমার ঘরেই নিব তোকে। কণিকা বা চোখ রাঙালেন সইকে। পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন। যা তো নোংর, স্রোতের হলো কিনা দেখ। নোঙর যেন দাঁড়ালো না এখানে, ছুটে পালালো। আহা, আজ প্রথম মা তাকে বাঁচালো। না হলে আরেকটু হলে জ্ঞানী হারাতো লজ্জায়। মায়ের ঘর থেকে বের হতেই দেহে প্রাণ ফিরে পেল যেন নোঙর। কি বললো ফুপিমা? রুদ্রর বউ? সে রুদ্রর বউ হতে পারবে? ফের যেন লজ্জা আষ্টে পৃষ্ঠে ধরল। কি ভয়ঙ্কর! নিজের কাছে নিজেই লজ্জা পাচ্ছে সে। লোকটার কথা কানে আসলে যেন অদ্ভুত তাণ্ডব শুরু করে রোগপক্ষে। মনে হয় বুঝি হৃদয়টা বেরিয়ে আসবে এক্ষুনি। কেন হয় এমন? এই অনুভূতির নাম কি? এখানে দাঁড়িয়ে কি করছিস? কারো কণ্ঠে ধ্যান ভাঙল নোঙরের। আজকাল বেশ খাপছাড়া হয়ে যাচ্ছে সে। সামনে তাকাতেই দেখতে পেল শ্রাবণকে। আজকাল এই লোকটা যেন গোয়েন্দাদের মতো ব্যবহার করে। নোঙর স্বাভাবিকভাবেই উত্তর দিল। মায়ের ঘরে ছিলাম শ্রাবণ ভাই। শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পলক ফেলা যেন কোনো অপরাধ, নাকি লোকটা পলক ফেলতে। শ্রাবণ মোহনীয় চোখে তাকিয়ে বলল, আমার কাছে আয় নহর, তোকে আমি খুঁজছি সেই কখন থেকে। বলে হলুদ চুড়ি বের করলো পকেট থেকে। নোঙর উচ্ছ্বসিত হয়ে সামনে গেল, বলল, এগুলো আমার। শ্রাবণ হাসলো ক্ষীণ। এই মেয়েদের জিনিসপত্র আনবে কার জন্য সে? চুড়িগুলো বের করে সে আরেকটু এগিয়ে গেল, হাত ধরলো নোঙরে। নিজের হাতে পরিয়ে দিতে দিতে বলল, শুধু তো। চুড়িগুলো এক এক করে পরিয়ে দিতেই চুড়িগুলো স্পর্শ করলো শ্রাবণ। হিংসে হলো বেশ। কিছু বলবে তার আগে তার চোখে পানি ঢেলে ডেকে উঠলো মামা। সে ঘুরে বালি, দাঁড়াতে পারলো না আর প্রস্থান করলো নিমেষেই। নোঙরের হলুদ চুড়িগুলো ভেঙে গিয়েছিল, নতুন চুড়ি পেয়ে আপ্লুত হলো। সেও নিচে যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই হাত চেপে ধরলো শক্তপোক্ত হাত। কৌতূহল নিয়ে পেছনে ফিরতেই দেখা পেল রুদ্ধ। পুরুষের নিমেষে গাল লাল হলো নোঙরের। এর মাঝেই শোনা গেল গম্ভীর স্বর। চুড়িগুলো খুলো প্রাণ। ভরকালো নোঙর। চুরি খুলবে কেন? নোঙর বলল, চুরি খুলবো কেন? আমি বলেছি তাই, প্রশ্ন করবে না। এখনই আমি তোমার জন্য চুড়ি এনে দিচ্ছি। খোলো চুড়িটা। খুলল না নোঙর। অদ্ভুত তো লোকটা, কঠিন স্বরে কথা বলছে কেন? নোঙর রাজি হলো না, খুলল না। এক পর্যায়ে কথা কাটাকাটিও লাগলো, তবুও খুলল না মেয়েটা। নোঙর আজ তাজ্জব বনে যাচ্ছে শান্ত লোকটার এমন আচরণে। রুদ্ধ ওদের পেছনেই ছিল। রুদ্ধ দেখেছে শ্রাবণ ওকে দেখেই ইচ্ছে করে চুড়িগুলো পরিয়ে দিয়েছে। ও তো এখানে ঝামেলার জন্য আসেনি। শ্রাবণের সাথে ভালো সম্পর্ক ওর। নোংর আর শ্রাবণের ব্যাপারটি স্বাভাবিক ভাই বোনের মতোই নিয়েছে, কিন্তু এখন অন্য কিছু দেখছে। আর ছেলেটা রেষারেষি করতে চাইছে। নোংর এক পর্যায়ে যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই হাত চেপে দিল রুদ্ধ। দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ না চুড়ি পরার? বলেই হাত চেপে ধরলো। এতে করে মরমর করে ভেঙে গেল। বেশ কয়েকটা বিঁধল রুদ্ধ ও নোঙরের হাতেও। এই রুদ্ধকে চেনে না নোঙর, কেমন হিংস্র আচরণ করলো। রেবেকা ছুটে এলো চেঁচামেচিতে। কণিকাও এলো। রুদ্ধ মাকে দেখে সরে দাঁড়ালো। নোঙরের হাতের দিকে তাকাতে আঁতকে উঠল। চুড়িগুলো ভেঙে আছে। পরক্ষণে ছেলের হাতের দিকে তাকালো, গলগলিয়ে রক্ত পড়ছে। নোঙরের হাতে কম লেগেছে, রুদ্ধ বুঝেই চাপ দিয়েছে, যার ফলে আঘাতটা তারই লেগেছে। রেবেকা আঁতকে উঠে বলল, কি হয়েছে তোদের? নোঙর ভীত হয়ে আছে। কান্নারত চোখে দৌড়ে স্থান ত্যাগ করলো সে। রুদ্ধ একবার মা আর মামির দিকে তাকিয়ে গড়গড় পায়ে সেও প্রস্থান করলো। রেবেকা কণিকা কেউ কিছু বুঝলো না। তবে কিছু তো হয়েছে এদের। ওরা দুজনও নামলো নিচে, জানার জন্য কি হলো ছেলে মেয়েদের। এর মাঝে এলো তরি। তাচ্ছিল হেসে চুড়িগুলো সযত্নে তুলে নিল। দীর্ঘ শ্বাস টেনে বলল, কেউ বা আসার পথ চেয়ে রয়, কেউ বা সেই পথ ভুলে অন্য দিশা খুঁজে লয়। হলুদটা তেমন গান বাজনায় ধুমধাম করে না হলেও কোনো কিছু অপূর্ণ রাখেনি প্রবীণ শেখ। গান বাজাতে পারবে তবে 10টা অবধি, তাই অল্প পরিসরে গান বাজনার আয়োজন করেছে। বিয়ের জন্য তো আর নিয়ম ভাঙতে পারে না গ্রামে। স্রোতও তেমন গান বাজনা পছন্দ করে না,
তাছাড়া বিয়েটা যত শান্তিপূর্ণ হবে ততই সব। গান বাজনা না থাকলেও যে আনন্দের কমতি হয় না তা এই বিয়ে দেখলেই বোঝা যায়। বেশি গান বাজনা করতে পারবে না, তাই আজ সকাল থেকেই হলুদের অনুষ্ঠানটা শুরু হয়েছে। আজ সারাদিনই বাড়ি ভর্তি মানুষ থাকবে। স্রোতকে কাঁসার পদ্ম ফুলের আকৃতির বড় পাত্রের মাঝ বরাবর বসানো হয়েছে। একজন এসে হলুদ দিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ বিভিন্ন গীত গাইছে, নিয়মকানুন পালন করছে। ফুলের পাপড়ি পেঁচানো পানির মাটির কলস সবাই ধরলো, কণিকাও ধরলো। কণিকার চোখ ছলছলে। অতঃপর স্রোতের মাথায় সে পানি ঢালা হলো। তারপরে শুরু হলো হলুদ দিয়ে হলুদ খেলা। একজন আরেকজনকে মাখিয়ে দিচ্ছে, ছোটাছুটি করছে সবাই। নোংর এতক্ষণে এখানেই ছিল, তবে সবার হলুদ নিয়ে ছোটাছুটি দেখে স্থান ত্যাগ করলো সে। মন ক্ষুণ্ণ তার, কান্না আসছে, কিন্তু কাঁদতে চায় না সে। লোকটার সামনে আর যাবেই না সে। হাতটা অল্প আঁচড় খেয়েছে, জ্বলছে এখনো। নোংর একটু ভেতরের দিকে আসতে আকস্মিক একটা ছেলে এসে সামনে দাঁড়ালো। ছেলেটাকে চেনে না। এখানে অনেকেই আছে যাদের চেনে না নোংর। বাবার ব্যবসার অনেক মানুষ এসেছে। চাচির পরিবারের, ফুপির পরিবারের অনেকেই আছে। অপ্রস্তুত হলো নোংর, শুধালো, ভাইয়া, আপনার কি কিছু প্রয়োজন? ছেলেটি নোংরের আপাতমস্তক লালসার দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। বলতে ইচ্ছে করলো, তোমার ছোঁয়া লাগবে সুন্দরী। হাসলো ছেলেটি। হাসির মাঝেও বিশ্রী একটা ভাব আছে। লোম খুব শিউরে উঠলো নোংরের। ছেলেটি বলল, তোমার নাম কি সুন্দরী? দ্রুত দেখলো ব্যাপারটা। শরীর রাগে টগবগিয়ে উঠছে রক্ত। মেয়েটা খারাপ দৃষ্টি বোঝে না নাকি? যাচ্ছে না কেন ছেলেটার সামনে থেকে? দ্রুত এগোতে চাইলো। এখানে নোংর কিছু বলবে তার আগেই সামনে এসে দাঁড়ালো দুজন মহিলা। মহিলা দুটোকে নোংর চেনে না। মনে হচ্ছে ছেলেটা তাদের পরিচিত। মহিলাটা ছেলের দিকে তাকিয়ে ইশারা করে মিনমিনিয়ে জিজ্ঞেস করলো। পছন্দ হয়েছে আব্বা? ছেলেটি আবার নোংরা দৃষ্টিতে তাকালো নোংরের পানে। নোংরের হাত পা কাঁপছে। এবার যাওয়ার জন্য পা বাড়াবে তখনই সেখান থেকে একজন মহিলাটি খুশিতে গদগদ করতে করতে বলল, তুমি প্রবীণ ভাইয়ার ছোট মেয়ে? নোংর ভদ্রতার সহিত উত্তর দিল। জি আন্টি, আমি আসছি আন্টি, মা ডাকছে। বলে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করলো নোংর। রুদ্র তির্যক চোখে তাকিয়ে রইল নোংরের যাওয়ার পারে। কিছু ভাবলো, অতঃপর আশেপাশে মাকে খুঁজলো। পেলেও এদিকেই আসছে। রেবেকা ছেলেকে দেখে কিছুক্ষণ আগের কথা কিছু জিজ্ঞেস করবে এর আগেই রুদ্র তাকে চমকে দিয়ে বলে, বিয়ের ব্যবস্থা করো মা, আমি তোমার ভাইজিকে এখনই বিয়ে করতে চাই। নির্বাক স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে রেবেকা। বিস্ময় তার চোখে মুখে। ছেলের আকস্মিক এহনো কথায় চমকায় সে। এটা তার সেই রুদ্ধ যে জড়তায় টু শব্দটুকু করে না। ছেলে এতটা মরিয়া, কিন্তু কেন? কিছু তো হয়েছে। রেবেকা কাছে এসে ছেলের মাথা, শরীর চেক করলো। ছেলের আবার জ্বরে ভুলভাল বলার অভ্যাস আছে। রুদ্ধ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মায়ের এহনো আচরণে। সে বেশ বিরক্ত হলো। মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, আম্মু, আমি সুস্থ আছি, কিছু হয়নি আমার। রেবেকা তবুও বিশ্বাস করলো না ছেলের কথা। নিশ্চয়ই অসুস্থ ছেলে। হাত ধরিয়ে সোফায় বসালো ভেতরে নিয়ে। পানি এগিয়ে দিল ছেলেকে। বলল, বাবা, শরবত খাবি? তোর কি অস্বস্তি হচ্ছে কিছুতে? কি হয়েছে বল আমায়। রুদ্ধ মায়ের হাত থেকে গ্লাসটা নিল না। মায়ের কাণ্ডে হতাশ হচ্ছে সে। মা তাকে এড়িয়ে যাচ্ছে। রুদ্ধ ফের বলল, মা প্লিজ এসব বন্ধ করো, কিছু হয়নি আমার, সুস্থ আছি পরিপূর্ণ এবং সজ্ঞানে আছি। তুমি ভালো করেই জানো আমি যা বলি তার পিছনে কারণ থাকে। তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়ে করতে চাই, আর আজ এক্ষুনি। রেবেকা চোখ মুখে বিস্ময়ের ভাব ফুটিয়ে ছেলের কাণ্ড দেখে যাচ্ছে। তার ছেলে এত নির্লজ্জ হলো কি করে? যে ছেলে নিজের খাওয়ার কথা বলতে লজ্জা পায়, সে বলছে বিয়ের কথা। বিষয়টা হজম হচ্ছে না রেবেকার। কিছু তো একটা হয়েছে ছেলের। একটু আগেও দেখলো নোংরের সাথে ঝামেলা হচ্ছিল। রেবেকা এবার ছেলের হাতটা ধরলো। রক্ত এখনো শুকিয়ে আছে। আঁতকে উঠলো সে। চমকিত কণ্ঠে বলল, হায় আল্লাহ, এতে কিছু লাগাসনি? রক্ত শুকিয়ে আছে তো, সেপটিক হয়ে যাবে। রুদ্ধ বুঝতে পারলো তার মা তার কথার দাম দিচ্ছে না। হাত ছাড়িয়ে নিল সে। গম্ভীর মুখে বলল, মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বেশ কিছুক্ষণের মাঝেই বক্সটা নিয়ে এলো রেবেকা। চিন্তিত সে ভীষণ। চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মায়ের দিকে আসতে মায়ের হাত থেকে বক্সটা ছিনিয়ে নিল রুদ্ধ। বলল, আম্মু প্লিজ শোনো আমার কথাটা। রেবেকা বলল, বল। রুদ্ধ এবার শটান হয়ে বসলো। চোখে মুখে গম্ভীর্যতা। কণ্ঠ নামিয়ে বলল, মা, আমি আজই বিয়ে করতে চাই। তুমি মামাকে বলো, নয়তো আমি তোমার ভাইজিকে তুলে নিয়ে বিয়ে করব। রেবেকা বুঝলো ছেলে কোনো কারণে রেগে আছে। তাই কি বলছে বুঝতে পারছে না। রুদ্ধ তো সহজে রাগে না। তবে কি হলো আজ? মা হয়ে জিজ্ঞেস করতেও সংকোচ লাগছে। তবে তার হাসি পাচ্ছে এই শুনে, এই ছেলে নাকি তুলে নিয়ে বিয়ে করবে। তার বলতে ইচ্ছে করলো, বাপের মতো বড় বড় কথাই বলতে পারবি, তোর দ্বারা সম্ভব না এসব।
কিন্তু সে বলতে পারল না সেটা বিয়ের কথা কি বুঝে বলেছে। সে বেশ বুঝেছে ছেলে যে নোংরকে পছন্দ করে, তাই বলে আজই বিয়ে, এটা সম্ভব? এমনি তার খটকা লাগছে, ভাই আবার এত তাড়াতাড়ি বিয়ের কথা শুনে বেঁকে না বসে। অনুষ্ঠান কাটলে সবাই ঠিকঠাক করে সে এমনি প্রস্তাব দিত। ছেলে হুজুগে এসব বলছে, সে পাত্তা দিল না তাই। রেবেকা স্বাভাবিকভাবেই বলল, হয়েছে তোর কথা শেষ, নাকি আরো বলবি? দে এবার বক্সটা দে। বলে সেও ছিনিয়ে নিল। রেগে গেল এবার রুদ্ধ, সামনে থাকা পানির গ্লাসটা ছুঁড়ে মারল। শরীর কাঁপছে তার। রেবেকা আঁতকে উঠল। ছেলে তার ভীষণ রেগে গেছে, তবে অবাক হচ্ছে শান্ত ছেলের এমন আকাশ পাতাল পরিবর্তন দেখে। গ্লাস ভাঙার শব্দ পেয়ে কয়েকজন এগিয়ে এলেন। কণিকাও এলেন তড়িঘড়ি করে, শুধালো, কি হয়েছে বাবু? রেবেকা অসন্তুষ্ট হয়ে তাকালেন ছেলের দিকে, ইশারা করে কিছু বলল, অতঃপর মুখে বলল, গ্লাসটা আমার হাত থেকে পড়ে গেছে কনু, তুই যা ওই দিকটা দেখ গিয়ে। কণিকা বুঝতে পেরে সবাইকে স্বাভাবিক করে নিয়ে গেলেন এখান থেকে। রেবেকা ছেলের দিকে তাকালো, চোখ মুখ লাল হয়ে আছে। বড় হওয়ার পর এই প্রথম ছেলেকে এমন রূপে দেখলেন সে। ছেলের হাত ধরে ফের বসালো কণিকা। ছেলের পাশে বসলো। তার আগেই রুদ্ধ বলল, আম্মু, তুমি আমায় এড়িয়ে যাচ্ছ। আমি এখানে থাকবো না, ঢাকা ব্যাক করব। এ দেশ ছাড়বো বলে দিলাম। আর একা নয়, তোমার ভাইজিকে সাথে করে নিয়ে যাব। দরকার হলে তুলে নিয়ে যাব। ফস করে নিঃশ্বাস নিল রেবেকা। ছেলের কথা শুনতে হবে কেন এমন করছে তা জানতে হবে, তারপর বোঝাতে হবে ছেলেকে। রেবেকা ছেলের হাত ধরে শান্ত কণ্ঠে বলল, ও আব্বু এমন করে না, বলো আমায় কি হয়েছে, শুনছি আমি। কেন এমন করছো, কি হয়েছে? রুদ্ধ শান্ত হলো না, তবে কি বলবে ভেবে পেল না। তার এমন করার কারণ কি আসলে অযৌক্তিক? আকস্মিক এত রাগ হচ্ছে কেন সে? পরক্ষণে মনে পড়লো একটু আগের পরপর ঘটনাগুলো ভিত্তি করে তার রেগে যাওয়া সবার কাছে অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু সে এসব সহ্য করতে পারছে না। রুদ্ধ এবার কঠিন স্বরে বলল, তুমি আশেপাশে দেখো, তোমার ছেলের বউকে অন্য কেউ নিজের ছেলের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমার এসব ভালো লাগছে না। রেবেকা অবাক চোখে তাকালেন, হাসলেন ছেলের আড়ালে। সে বলেছিল এই মেয়ের জন্যই পাগল হয়ে উঠবে তার ছেলে। ঠিকই মিলল। মায়ের মন সঠিকটাই বলে এবং তাই হলো। এইটুকু কারণে ছেলে এমন করছে। ওদিকে সে আগে থেকে ওদের বিয়ে ঠিক করে রেখেছে, যখন ওদের বিয়েও হয়নি। রেবেকা এবার ছেলের মাথায় হাত বুলিয়ে দিল, বলল, বাবা জানিস তো সবার আগে কি? ভাগ্য। তোর ভাগ্যে যদিও থাকে কেউ কিছু করতে পারবে না। আর সব থেকে বড় কথা, সুন্দরী মেয়ে দেখলে এমন করে সবাই। তোরা যখন পৃথিবী দেখিসনি এবং আমাদের বিয়ে ঠিক হয়নি, তখন তোর মামি আর আমি একজন আরেকজনকে কথা দিয়েছি, ছেলে মেয়ে যাই হোক বিয়ে তো দিবই। আর এই কথা আমাদের কিছুদিন আগেই হয়েছে, এমনকি তোর মামির সাথে একটু আগেও কথা হয়েছে, তাই চিন্তার কারণ নেই। তোর প্রাণ তোরই। তোর প্রাণ তোরই। কথাটা কোথায় গিয়ে যেন লাগলো রুদ্ধের। শান্ত হলো একেবারে, চোখ মুখে তৃপ্তির ছাপ। তবুও কোথায় যেন কিন্তু রয়ে যায়। মেয়েটা তো এখনো ছোট, কখন কার প্রতি মন লেগে যায় কে জানে। রুদ্ধ মলিন কণ্ঠে বলল, কিন্তু মা, তোমার ভাইজির উপর আমার একটু বিশ্বাস নেই। ওর তো এখন উড়ু উড়ু মন। রেবেকা হতাশ চোখে তাকালেন, অতঃপর উঠলেন, বললেন, বাবা দেখ, এখন কিছু করতে পারবো না, অপেক্ষা কর অন্ততটা বিয়ে শেষ হোক। তুই তো ছোট না, বুঝিস। পরিশেষে সম্মতি দিল রুদ্ধ। বিয়েটা শেষ হোক তবে। ছেলেকে বোঝাতে পেরে বিশ্বজয়ের হাসি দিল রেবেকা। মাথায় হাত বুলিয়ে হাতে মলম লাগিয়ে প্রস্থান করলো সেও। এতক্ষণ ড্রয়িং রুমে বসে কথা বলছিল রুদ্ধ আর রেবেকা। রুদ্ধও বের হলো। রুদ্ধ বেশ বুঝলো এই মেয়েকে নিজের করে পেতে বেশ বেগ পেতে হবে। সব সুদে আসলে শোধ নেবে সে। কিন্তু আপাতত এই মেয়েকে আদুরে করে রাখতে হবে। এমন কিছু করতে হবে এই ষোড়শী নারী যেন তার সঙ্গই চায়, অন্য কারো কাছে দাঁড়াতেও যেন দ্বিধা করে। তার মানুষ তাকে তো গোছাতে হবে। বেরোতে স্টেজের দিকে এলো, আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজলো। পরক্ষণে এখানে এমন কিছু দেখলো, নিমেষে রাগটা চালা দিয়ে উঠলো। টগবগিয়ে উঠলো রক্ত। ধূপধাপ পায়ে নেমে গেল নিচে। ফের কাউকে খুঁজলো। বাইরে যেখানে রান্না হচ্ছে, এবার সেখানে এলো। কাঙ্ক্ষিত মানুষটিকে একাই পেল। পাশে গিয়ে দাঁড়াতেই খানিকটা গম্ভীর কণ্ঠে বলল, মা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। জানি এই মুহূর্তে এসব বলা বোকামি। আমি চাচ্ছি স্রোতের বিয়ের সাথে কালই আমাদের আকদ কিংবা বাগদানটা হয়ে যাক। থমথমে মুখে বসে আছে প্রবীণ শেখ। পাশেই বসা প্রলয় শেখ, রবিন শেখ, আহসান সাহেব, শ্রাবণের বাবা আর বড় বড় মহিলা সদস্যরা। রেবেকা আর আহসান সাহেব বেশ লজ্জিত আজ, তবে ছেলেকে পূর্ণ সায় দিয়েছে সে। সবাই বসেছে প্রলয় শেখের কক্ষে, দরজা সামান্য খোলা, যেন আত্মীয়রা কিছু সন্দেহ না করে। বড়দের মাঝে দাঁড়িয়ে আছে রুদ্ধ। ছোট সদস্যদের এসব সম্পর্কে গুণাক্ষরেও ধারণা নেই।
সবাই নিজের মতো ব্যস্ত। এখানে যে বিস্তার আলোচনা চলছে এই নিয়ে কারো ধারণাও নেই। রুদ্র যখন বিয়ের কথা বলল প্রবীণ শেখ চমকেছিল। বাইরে মানুষের আনাগোনা ছিল, তাই ভাগ্নেকে সাথে নিয়ে ঘরে আসে এবং সবাইকে ডাকে। রেবেকা ছেলেকে এত করে বোঝালো, তাও ছেলেটা বুঝলো না। তবে প্রবীণ শেখ এই ব্যাপারটা মন্দ লাগেনি। সে সর্বদা চাইতো তার রাজকন্যাদের জীবনে এমন কেউ আসুক যারা ওদের তার থেকে চেয়ে নেবে, এবং এমনটাই হচ্ছে। ঋতুর এই ব্যাপারে কে কিভাবে নিচ্ছে জানে না কণিকা, তবে সে ভীষণ খুশি। মেয়ের ভাগ্য দেখে আজ তার আনন্দ হচ্ছে। অতঃপর নীরবতা ভেঙে প্রবীণ শেখ বলল, আকস্মিক এমন একটা প্রস্তাব কেন রাখলে বাবা? এত তাড়াতাড়ি আকাদের কথা মাথায় কেন এলো? এত তাড়াহুড়ো কেন করছো? এসব নিয়ে একটু বসে কথা বললে ভালো হতো না? এসব ছেড়ে যাওয়ার পর প্রবীণ শেখের কথায় তপ্ত শ্বাস টানল রুদ্ধ। ছাদে দেখা দৃশ্যটি জলজল করে উঠল। সে যখন ছাদে গেল তখন শ্রাবণের সাথে দেখা হয়েছে তার। শ্রাবণ ছেলেটা এত দ্রুত তাকে দেখে নোংরের হাত ধরে গালে হলুদ লাগিয়ে দেয়। রুদ্ধ স্পষ্ট বুঝতে পারছে ছেলেটা পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে চাইছে। রুদ্ধ নমনীয় কণ্ঠে বেশ বিচক্ষণী বুদ্ধি নিয়ে গুছিয়ে বলল, মামা, আমি প্রাণকে পছন্দ করি। বিয়ের কথাটা মা আমাকে আগেই বলেছিল। আমি কয়েকদিনের মাঝে দেশের বাইরে যেতে পারি। আমি চাচ্ছি যাওয়ার আগে আকটটা করে রেখে যাই। আপনি চিন্তা করবেন না মামা, ও যতদূর চাই আমি ওকে পড়াবো। আপনার কাছে অনুরোধ, প্রাণকে আমায় দিয়ে দিন। আমার ওকে চাই, এর থেকে বিশেষ কারণ আর থাকতে পারে না মামা। চমকালো সবাই। অবাক হলো। এতদিনের চেনা মানুষের আকস্মিক পরিবর্তন হতবিহ্বল সবাই। প্রবীর শেখ চকচকে চোখে তাকালেন। একটা উত্তর যেন তার সব প্রশ্নকে থামিয়ে দিল। আমি ওকে চাই মামা, এর থেকে বিশেষ কারণ আর থাকতে পারে না মামা। সবাই যেন খানিকক্ষণের চেয়ে রইল রুদ্রর দিকে। আহসান সাহেব এসে ছেলের পাশে দাঁড়ালো, হাত বোলালো। প্রবীর শেখের বুকটা খুশিতে ভরে উঠছে অকারণেই। প্রলয় শেখের চোখও চকচক করে উঠল। সেও আজ নীরব, কারণ কারণ ছেলে মেয়ের বাবা মারা আজ সিদ্ধান্ত নেবে। সে কিছু বলবে না, তবে কিছু যে হয়েছে বেশ বুঝেছে। পরে নাতির থেকে জেনে নেবে। প্রবীর শেখের কিছু স্মরণে এলো, বলল, কিন্তু এখন কি করে দুই মেয়েকে একসাথে বিদায়? আকস্মিক এমন কিছু তো গ্রামের লোক খারাপ চোখে নেবে না? আমার মেয়েটার গায়ে অপবাদ পড়বে না? বাড়িতে আরও যে মেয়ে আছে ওদের ছেড়ে আমার ছোট মেয়েকে কেন বিয়ে দিচ্ছি প্রশ্ন উঠবে না? বোঝোই তো গ্রামের মানুষের মন, ওরা কখনো সঠিকভাবে সব নেয় না। কাল না হয় থাক 2 মাস 2 এক। আপনার কি মতামত আব্বা? প্রলয় শেখ ভাবুক হয়ে উত্তর দিল, আমি আজ কিছু বলবো না। তোমরা বড় হয়েছ, সব তোমাদের উপর। কিন্তু হ্যাঁ, অবশ্যই দুজনের অনুভূতিকে সমান মূল্যায়ন করবে তোমরা। রুদ্ধ শুনলো ব্যাপারটা। মন্দ বলেনি। মামা গ্রামের মানুষ ভালো না। মানুষ বলে গ্রামের মানুষ সহজ সরল, কথাটা একদম মিথ্যা। তাদের মনেই প্যাচ ভর্তি। তারাই সবকিছু জটিল করে ফেলে। তিলকে তাল বানায়, দেখা গেছে বলবে মেয়েটার কোনো দোষ আছে, কিংবা ওকে জড়িয়েই খারাপ কথা ভাববে। কিন্তু তার মন যে মানে না। শ্রাবণের ভাবভঙ্গি মোটেই পছন্দ হচ্ছে না তার। কাজের মহলে শ্রাবণের সাথে সম্পর্ক ভালো ছিল তার। তার ওপর রুম্পার আচরণ সুবিধার না। রুদ্ধ ভাবলো কিছু। আপাতত সে মেয়েটাকে হারাতে চায় না। মেয়েটা তার হয়ে গেলে সব ভাবা যাবে। এর মাঝে মায়ের কণ্ঠ কর্ণপাত হলো রুদ্ধের। রেবেকা বলল, ভাইজান, তুমি ওর কথায় অসন্তুষ্ট হয়েও না। ছেলেটা আমার নোংরকে খুব করেছে। ওর বাচ্চা মতে আমি লজ্জিত। তোমরা তো জানো ও এমন না, হুট করেই কেন যে এমন মরিয়া হলো। স্ত্রীর কথায় অসন্তুষ্ট হলো আহসান সাহেব। এটাকে মরিয়া বলে না, ভালোবাসা বলে। আহসান সাহেব স্ত্রীর কথায় ঘোর বিরোধিতা করে বলল, এটা মোটেও মরিয়া হওয়া না, এটাকে ভালোবাসা বলে। আমি আমার ছেলের সিদ্ধান্তে পূর্ণ সম্মতি জানাচ্ছি। জানি প্রবীণ আমায় স্বার্থপর ভাবতে পারে, কিন্তু ছেলের জন্য আজ স্বার্থপরই আমি। ও যদি ওর মেয়েকে না দেয়, দরকার পড়ে বৌমাকে তুলে নিয়ে বিয়ে দিব। আহসান সাহেবের কথায় ভীত হলো কণিকা, সাথে সবাই। এই বুঝে দুই বন্ধুর মাঝে একটা ঝামেলা বাঁধলো। আল্লাহ রক্ষা করো। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে দিয়ে আকস্মিক প্রবীণ শেখ হো হো করে হেসে উঠল। বলল, আমি ভুলে গিয়েছিলাম রুদ্র বাবা যে তোর সন্তান। বাবার যেহেতু আমার বোনকে নিয়ে পালাতে হয়নি, নিশ্চয় ছেলেরও তুলে নিয়ে পালাতে হবে না? রুতো ভাবলো কিছু, সবার কথা শুনলো তো। এবার নানার পাশে গিয়ে বসলো। প্রলয় শেখের হাত ধরে বলল, নানু, আমি না ভেবে কিছু বলছি না। আশা করি আমার কথা শুনবে সবাই। আমি চাইছি কাল না হয় আকটটা হোক পারিবারিকভাবে। তোমরা যদি সবাইকে জানাতে চাও, সবাইকে জানাবে। পারিবারিকভাবে ঠিক করা হয়েছে।
আমি দেশের বাইরে থেকে আসলে সব মেয়েদের বিয়ে হলে অনুষ্ঠান করা হবে। বিয়ে আগে থেকে ঠিক করা ছিল। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত পেতে চাইছি, আপনাদের মেয়েকে আমায় ফিরিয়ে দিবেন না দয়া করে। বিস্মিত নয়নে তাকিয়ে আছে সবাই। মেয়েটার ভাগ্য আছে বলতে হবে, এমনভাবে কেউ কাউকে চাইতে পারে তারা জানতোই না। প্রবীর শেখের বুক কাঁপলো, মাথায় হাত বুলিয়ে দিল, আশ্বাস দিয়ে বলল, আমি কথা দিলাম বাবা, আমার প্রাণ রাজি হলে তোমাদের আকাত কালি হবে, কিন্তু আমি আমার মেয়ের সিদ্ধান্ত ছাড়া কিছুই করতে পারবো না। ওর সিদ্ধান্ত আমার কাছে সবার আগে। সবাই খুশি হলো এবার। রুদ্ধ খুশি হতে পারলো না, তার প্রাণ কি বলবে। মেয়েটা অত্যন্ত নাজুক, মেয়েটাকে যে সে কষ্ট দিয়েছে। সবাই ঘর থেকে বের হলো, সবাইকে জানালো আপাতত কাউকে যেন কিছু না বলে। কণিকাকে বলল নোংরকে তার কাছে নিয়ে আসতে, সে একান্ত কথা বলবে মেয়ের সাথে। সবাই বের হলো, রুদ্ধ গেল না, অনুরোধ করে বলল, আমি বারান্দায় থাকি মামা, আমি ওর সিদ্ধান্তটা নিজের কানে শুনতে চাই। প্রবীর শেখ না করলে না, সে ভালোবাসা অনুভূতির যন্ত্রণা জানে। দ্রুতর ভালোবাসা পূর্ণ সম্মান জানালো। নোংর এলো তরির সাথে, কণিকা তরিকে দিয়েই পাঠালো। তরি তার সব থেকে কাছের, সে জানে নোংর কৌতূহল নিয়ে আছে বাবা তাকে কি বলবে। তরি নোংরকে দিয়ে বাইরে বের হলো, ভাবলো নিচে যাবে, কি যেন কি মনে করে একটা বাজে কাজ করলো। নিজের কাছেই নিজেকে খারাপ লাগলো, তবুও রইলো এখানেই, কারণ চাচি তাকে বলেছে দরজার বাইরে যেন থাকে। এটা ঠিক না, তবুও নোংর বাবার কাছে গেল, কৌতূহল নিয়ে বলল, ও মা, কি বলবে বাবা? তোরি আপা চলে গেল কেন? প্রবীর শেখ মেয়েকে ইশারা করে বলল বিছানায় বসতে। নোংরও বসলো গিয়ে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আব্বু কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে আম্মা। নোংর হেসে বলল, বলো না, শুনছি আমি। প্রবীর শেখ তপ্ত শ্বাস টেনে শীতল কণ্ঠে বলল, যা বলবো মন দিয়ে শুনবে। আমি চাইছি কাল স্রোতের সাথে তোমার আকারটা রুদ্রর সাথে সেরে ফেলতে। তোমার মা আর ফুপি মা ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছে, এখন পরিপূর্ণ তোমার ইচ্ছে। তুমি যদি রাজি থাকো তাহলে এগোবো আমরা। বাজ ভেঙে পড়লো নোংরের মাথায়। কি বলছে কি বাবা? তার মাত্র 17 বছর হবে কাল, এর মাঝে বিয়ে দিয়ে দেবে? এতই বোঝা হয়ে গেল সে। বাড়িতে তো কতগুলো মেয়ে আছে আলো। রুদ্রর কথা মাথায় আসে, দুপুরের ঘটনাগুলো মনে পড়লো। আঁখি টইটুম্বর হলো নোংরের, অভিমান চারা দিল। ওদিকে রুদ্র তৃষ্ণার্ত পিপাসুর মতো বসে আছে প্রেয়সীর সিদ্ধান্ত শোনার আশায়। মেয়ের চোখ টলমল দেখে প্রবীর সে কিছু বলবে, তার আগে নোংর বলল, আব্বু, আমি মাত্র এসএসসি দিয়েছি, এত তাড়াতাড়ি কেন? বাড়িতে আরো মেয়ে আছে। প্রবীর শেখ মেয়েকে প্রেশার দিতে চায় না, সে আবার বলল, সবকিছু তোমার উপরে ছেড়েছি আম্মু। আমরা পারিবারিকভাবেই আকারটা সারবো। রুদ্র দেশের বাইরে যাবে, তাই এত তাড়াহুড়ো করছি। ছেলেটা আমার কাছে তোমায় চেয়েছে আম্মা, আমি বললাম তো তুমি যা চাও তাই হবে। নোংর কিছু ভাবলো, অতঃপর 3টে মানুষকে চমকে দিয়ে মিহি কণ্ঠে বলল, আমি এখন বিয়ে করতে চাই না আব্বু। এক আকাশ অনুভূতি জর্জরিত মন নিমেষেই বৃতৃষ্ণায় ছেয়ে যেতে একজন প্রেমিকের জন্য কি বিশেষ কিছু লাগে? প্রেমিক মন যখন আকাশসম আকাঙ্ক্ষা নিয়ে প্রেয়সীর আশায় মরিয়া হয়, সেই অনুভূতিকে পৃষ্ঠ করতে এটা কি একটু বেশি না? হারামভাবে চলতে চায় না রুদ্ধ, আর তার চাওয়াটাই কি ভুল? মেনে নিলেও বয়স কম, কিন্তু একেবারে বাচ্চা তো নয়। ইসলামিক রীতি অনুযায়ী 16 বছরের মেয়েদের বিয়ে কি জায়েজ নয়? আর তার কাল 17 বছরে পদার্পণ করবে। বাংলাদেশে কি 17 বছরের মেয়ে বিয়ে হচ্ছে না? কঠিন হলো রুদ্ধের মুখশ্রী। এবার নোংরকে চমকে দিয়ে বারান্দা থেকে বেরিয়ে এলো রুদ্ধ। বেশ গভীর চোখে তাকালো কয়েক মুহূর্ত। সে চাহনিতে কি যেন ছিল, ঝংকার তুলে কাঁপিয়ে দিল নোংরের অন্তরাত্মা। সে নিজের উত্তরে নিজেই থমকালো। ও কি না করে দিল? ও তো এমনটা বলতে চায়নি। রুদ্ধ এবার দাঁড়ালো না, গটগট পায়ে বেরিয়ে গেল। নোংর কম্পিত দেহে বাবার দিকে তাকালো, খানিকটা দুর্বল কণ্ঠে বলল, আব্বু, উনি এখানেই ছিল? প্রবীর শেখ শীতল চোখে তাকালো মেয়ের দিকে, মলিন হেসে বলল, ওইখানে ছিল আম্মা, ও আগ্রহে তোমার উত্তর শোনার জন্য দাঁড়িয়েছিল। ছেলেটার পাগলামো তোমার জন্য এতটাই ছিল, চোখে দেখলে হয়তো। এইটুকু বলে থামলো প্রবীণ শেখ। নিঃশ্বাস তার ভারী হয়ে আসছে। সে চায় না তার মেয়েকে জোর করতে, আবার এও চায় না ছেলেটাকে তার মেয়ে হারিয়ে ফেলুক। হয়তো তার মেয়ের জন্য আরো ভালো ছেলে পাবে, কিন্তু রুদ্ধের মতো কেউ আসবে না, এটা সে হলফ করে বলতে পারবে বাবা হয়ে। প্রবীণ শেখ ভাবলো মেয়েকে সবটা বলতে হবে, সেটা যে কতটা চাই ওকে জানতে হবে তার মেয়ের। অতঃপর দীর্ঘশ্বাস টেনে সব ঘটনা খুলে বলল প্রবীণ শেখ। বাকরুদ্ধ হয়ে বসে রইল নোংর। টপ টপ করে আখিদ্বয় থেকে গড়িয়ে পড়ছে পানি। এমন তো না সে ছোট, অনুভূতি বোঝে না। লোকটাকে দেখে আকস্মিক কেমন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে সে যা করেছে ঠিক হয়নি, ঠিক করেনি, কিন্তু কেন?
কেন মনে হচ্ছে এমন? নোংর ফের কম্পিত কণ্ঠে বলল। আব্বু আমি অর্ধপথেই থামিয়ে দিল প্রবীণ শেখ। সে চেয়েও কিছু বলতে পারছে না। কেন যেন তার খারাপ লাগছে আজ। প্রবীণ শেখ এবার মেয়ের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। আমি তোমার উপর জোর দিচ্ছি না আম্মা, তুমি ঠান্ডা মাথায় ভাবো না হয় আজ। উত্তরটা সকালে দিলেও হবে। আজ সারাদিন আছে, সারা রাত আছে। আমি জানি বাড়িতে আরও মেয়েরা আছে, কিন্তু তোমাকে তো ও এখনই নিয়ে যাবে না। স্রোতের মতো বড় হও তারপর। থাক বাদ দিয়ে এসব, কেউ তোমায় চাপ দেবে না। তবে একটা কথা মাথায় রেখো, যা ডিসিশন নেবে আব্বু তোমার সাথে আছে। আরেকটা কথা, রত্ন চিনতে শেখো আম্মা। বলে সে প্রস্থান করলেন। মেয়ের বিয়ে, তার কত কাজ আছে, এইভাবে ঘরে বসে থাকলে হবে? তাছাড়া মানুষ মন্দ চিন্তা করবে। নোংর বুঝলো আব্বুও বোধহয় অভিমান করেছে, কিন্তু বুঝতে দিচ্ছে না। দরজার আড়ালেই ছিল তরি। মামা আর রুদ্ধকে দেখে আড়াল হয়ে গিয়েছিল। এবার সে বেরিয়ে এলো। আসলে রত্ন চেনে না মেয়েটা। আজ ওরও কেন যেন ইচ্ছে করলো না নোংরের সাথে কথা বলতে। ও কি বলতে পারতো না, আমি ভেবে দেখি আব্বু? এইটুকু বলতে পারতো না? মুখের ওপর কি করে না করে দিল। মেয়েটার বুক কাঁপলো না? স্মৃতিচারণ হলো না রুদ্ধের দেওয়া সুন্দর মুহূর্তগুলো? ভালোবাসা এমন কেন? কেন যারা ভালোবাসে তাদেরই কষ্ট পেতে হয় কেন? রুদ্ধ আড়ালে ছিল ভাবতেই ওর কেমন শিউরে উঠছে শরীরটা। রুদ্ধ ভাইয়ের কষ্টটা যেন ও বুঝতে পারছে। তরির ভাবনার মাঝে কর্ণপাত হলো কান্নারত কণ্ঠ। আপা তুই এখানে? তুই কি শুনতে পেয়েছিস? আপা আমি এইটুকু শেষ হতেই কথা আর এগোতে পারল না নোঙর। তরিও এবার প্রস্থান করলো। উপেক্ষা করলো নোঙরকে। নোঙরও ঢের বুঝলো, তপ্ত শ্বাস টানলো। সবাই কেন এমন করছে? উৎসব মুখর চারিপাশ, তবুও যেন কোথায় নীরবতা গ্রাস করছে। সবাই যার যার মতো নিজের কাজ করছে। স্রোতকে নতুন করে সাজানো হয়েছে। সবাই ফের শাড়ি পাল্টে নতুন শাড়ি পরেছে। রাতের হলুদের অনুষ্ঠানের জন্য বাসন্তী রঙের শাড়ি পরেছে সবাই। সেই তখনের পর সারাদিন পার হলো, রাত্রি নামলো, লোকটাকে একবারও দেখেনি নোঙর। হুট করে এত খারাপ লাগছে কেন তার? সবকিছু অসহ্য লাগছে অন্তর। আঁখি বারংবার কাঙ্ক্ষিত মানুষের দেখা যাইছে, কিন্তু কেন? কেন এই অকুলতা? লোকটা ওর সাথে খারাপ ব্যবহার করেছে। নোঙরের মন বড়ই নাজুক। অল্পতেই অভিমান গ্রাস করে তাকে। আহ্লাদি নোঙর সেই ক্রুদ্ধ কণ্ঠের কথাটি সহ্য না করে অভিমান নিয়ে আছে। ছোটবেলা থেকে আদর দিয়ে দিয়ে এতটাই সবাই নাজুক করে তুলেছে, অল্প রুষ্ট আচরণেও বিগলিত হয়ে যায় মন। কণিকা বান্ধবীর মুখোমুখি হতে পারছে না। এদিকে মেয়ের সামনেও একবার যায়নি। আকস্মিক ছাদে আসতেই দেখা হলো মেয়ের সাথে। মনে হলো এবার জড়তা কাটিয়ে কিছু বলা উচিত। গেল মেয়ের সামনে। মাকে দেখে এগিয়ে আসলো নোঙরও। কণিকা হাত বুলিয়ে দিল মেয়ের মাথায়, অতঃপর বলল। ভেবে দেখতে পারতি মা, আমি যে খুব আশা নিয়েছিলাম। ছেলেটার উন্মাদনা তুই দেখলি না, বুঝলিও না। এখন আর বললে বোধ হয় লাভ নেই, তবে সময় আছে, তুই চাইলে সব পাল্টাতে পারবি মা। অনেক কিছু বলতে ইচ্ছে করছিল তার, কিন্তু তার স্বামীর কথা মনে পড়ল। বই বই করে বলেছে মেয়েকে যেন চাপ না দেওয়া হয়। প্রস্থান করলো সে। ভাবুক মেয়ে, এই স্বাধীনতা তারা দিয়েছে, নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার। এটাই তারা হস্তক্ষেপ করতে চায় না। বাসন্তী রঙের শাড়ি পরেছে তরি। আজ তার মনও ক্ষুণ্ণ। নিজের কানে সবটা শুনেছে সে। সব যেন অদ্ভুত লাগছে, মনমরা সবার। তরিও এ পর্যন্ত অনেকবার রুদ্ধকে খুঁজে কিন্তু পায়নি কোথাও। কিন্তু লোকটা গেল কোথায়? তরি ভাবলো এবার জিজ্ঞেস করবে কাউকে। আশেপাশে দৃষ্টি বুলিয়ে রেবেকা দেখতে পেল, মনমরা হয়ে কণিকার সাথে দাঁড়িয়ে আছে। তরি স্বাভাবিক কণ্ঠে শুধালো। ফুপিমণি, রুদ্র ভাইয়া কোথায়? শ্রাবণ এদিক দিয়ে যাচ্ছিল। তরির প্রশ্ন শুনে সেও থমে গেল। দুপুর থেকে বাড়িতে কিছু একটা হচ্ছে বুঝতে পারছে, কিন্তু কানে আসছে না কিছুই। রেবেকা মলিন হাসলো, অতঃপর বলল। চলে গেছে। রেবেকার কথায় চমকালো তরি, সাথে নোংরও চমকালো। সে খানিকটা দূরেই ছিল। ভ্রু কুঁচকে এলো শ্রাবণের। কি হলো ব্যাপারটা? চলে গেছে মানে কি? কি হয়েছে? নোংর থমকে দাঁড়িয়ে আছে। চলে গেল কেন লোকটা? নোংরের কেমন বুকটা জ্বলছে। চলে গেছে শুনে এক পা দু পা করে পিছলো, স্থান ত্যাগ করলো। শ্রাবণ দেখলো ব্যাপারটা, তরিও ছুটলো নোংরের পেছনে। অমনি শ্রাবণও গেল। সিঁড়িতে আটকালো তরিকে। তীক্ষ্ণ চোখে তাকালো তরি, রাশভারী কণ্ঠে বলল। ছাড়ুন শ্রাবণ ভাই। শ্রাবণ ভরকালো, ছাড়লো না, কাটকাট কণ্ঠে বলল। নাটক করতে ধরিনি তোর হাত। আগে বল কি হয়েছে? রুদ্রবাই চলে গেল কেন? তরির অনেক অভিমান লোকটার ওপর।
কেন সে জানে না, তবে তার অভিমান অহেতুক সে জানে। তরি গমগমে কণ্ঠে বলল, বাধ্য নই আপনাকে বলতে। তরি প্রস্থান করবে এর আগে শোনা গেল হাঁক ডাক। অপু কাউকে চিৎকার করে বলছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, রুদ্র ভাইয়ের অ্যাক্সিডেন্ট। নিস্তব্ধতা চারিপাশে বহমান। উৎসব মুখর পরিবেশ নিমেষে ক্লেশে ছেয়ে গেছে। সবকিছু যেন নিমেষে থমকে গেছে। রুদ্ধ শ্বাসকর মুহূর্ত যেন পার করছে। এই রাত্রি যেন গলা চেপে ধরছে সবার। আধা যেন শুধু ধরণীতেই না, তাদেরও গ্রাস করেছে। দম বন্ধ কর সবকিছু। অসহনীয় চিন্তা আর ঝাপটে ধরেছে অসহায়ত্ব। এই তো একটু আগে ঝলমলে ছিল বাড়িটি, রাত তখন 1টা বাজতে চলল। নীরব সবকিছু। বাড়িটা এখনো আলোয় আলোকিত, তবুও যেন আধার আচ্ছন্ন সবকিছু। কি হলো, কি হয়ে গেল ভাবতে ভাবতে যেন কাটছে সময়। অতিথিরা গেছে 11টার আগেই। অতিথিদের আপ্যায়ন করেছে রবিন শেখ, শ্রাবণ আর শ্রাবণের বাবা। অতিথিরা যাওয়ার পর তারাও বাড়ি থেকে বেরিয়েছে। সবকিছু কেমন এলোমেলো রূপ নিচ্ছে। এমন তো হওয়ার কথা ছিল না। এমন হলো কেন? ভালো কিছুও তো করতে পারত। কত কিছু ভেবেছিল সবাই, সব ওলটপালট হয়ে গেছে। হুট করে কেউ রুদ্ধর ফোন থেকে কল দিয়ে বলল, আপনাদের কি হন উনি? পেশেন্টের অবস্থা ভালো না, উনি অ্যাক্সিডেন্ট করেছে মনে হয়, না বাঁচবে, তাড়াতাড়ি আসুন আপনারা। আকাশ ভেঙে পড়ল যেন রেবেকার মাথায়। জ্ঞান হারালেন সেখানেই। তখন কণিকা কি যেন কাজে ব্যস্ত ছিলেন। পাশে অপু ছিলেন। খালামণিকে পড়ে যেতে দেখে নিজে ফোন তুলে নেয়। তারপর সে শুনতে পায় চিৎকার করে বলতে থাকে সবাইকে। কণিকা এসে ধরে রেবেকাকে, পানি দিয়ে জ্ঞান ফেরায়। প্রবীণ শেখ, আহসান সাহেব, কণিকা, রেবেকা তখনই বের হয় বাড়ি থেকে। বাবা মাকে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে এগিয়ে যায় নোঙর। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আব্বু কোথাও কি যাচ্ছ তোমরা? কণিকা উত্তর দেয় না মেয়ের কথায়। অভিমানী মুখ নিয়ে সামনে এগোয়। সেটা যদি ওর কথা শোনে তখন না যেত এমন হতো না। প্রবীণ শেখ তপ্ত শ্বাস টেনে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, আবার তোমার একটু এদিকটা দেখে নিও, আমরা হসপিটালে যাচ্ছি, রুদ্র অ্যাক্সিডেন্ট হয়েছে, দোয়া করো। বলে বেরিয়ে যান তিনি। নোঙর বিস্মিত নয়নে তাকিয়ে থাকে অনিমেষে। বারংবার বাজছে তার কানে একই কথা, রুদ্ধর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হলো এটা? কি হয়ে গেল? কি করে হলো? সে তো শুনেছে লোকটা ঢাকা চলে যাচ্ছিল। তাহলে? দুর্বল চিত্তে নোঙর আহ্লাদি মেয়েটার মন আকস্মিক ভারাক্রান্ত হয়ে উঠল। কি বলছে কি সবাই? লোকটা তো অক্ষত ছিল, ও দেখেছে। এমনটা হতে পারে না। সে তো জলজ্যান্ত মানুষটাকে দেখেছে। ঝাপসা হয়ে এলো আঁখিপৃষ্ঠ, খেই হারালো, জ্ঞান হারালো সেখানেই। নোঙ্গর, উঠে পড়েছিস তুই? কিছু লাগবে তোর? স্রোতের কণ্ঠে ভাবনাচ্যুত ঘটল নোঙরের। আকস্মিক ফুঁফিয়ে উঠল, গলা শুকিয়ে এলো, আশেপাশে তাকালো, ঘড়ির দিকে তাকালো, বিচলিত হয়ে বলল, আপু রুদ্র ভাই কোথায়? আপু রুদ্র ভাই ঠিক আছে তাই না বলো? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম না? ছলছল করে উঠল স্রোতের আঁখি। মেয়েটা এমনই, কারো কিছু হলেই ভেঙে পড়ে। স্রোত জড়িয়ে ধরল বোনকে, বলল, মা বাবারা একটু আগেই গিয়ে পৌঁছেছে হসপিটালে। রুদ্র ভাইয়াকে পাচ্ছে না তারা। শ্বাস ভারী হয়ে এলো নোংরের। সে তো আকাঙ্ক্ষা নিয়েছিল, আপা বলবে হ্যাঁ স্বপ্ন ছিল, তার মানে সত্যি ছিল ওটা। লোকটার সত্যি কিছু হয়েছে? এমন হলো কেন? লোকটা তো নিজের গাড়ি নিয়ে গেছে শুনেছি। তাহলে নাকি আনমনা ছিল, আর পাচ্ছে না মানে কি? আকস্মিক অনুভব করলো বক্ষখানায় জ্বলন ধরেছে। এ জ্বলন যেন তেন নয়, এফোর ওফর করে দিচ্ছে সবকিছু। কেউ ছুরি দিয়ে যেন আঘাত করছে সেই স্থানে। ঝলমল করে উঠছে দুদিনের কিছু স্মৃতি। অথচ সন্ধেবেলাও লোকটার সাথে অভিমান করেছিল নোঙর। তুই কেন জিজ্ঞাসা করছিস রুদ্র ভাইয়ের কথা? তোর তো এত কিছু জানার প্রয়োজন নেই, তাহলে কেন এত প্রশ্ন করছিস? আকস্মিক কঠিন স্বরে কেঁপে উঠল নোঙর। পাশে তাকিয়ে দেখলো তরি বলেছে কথাটি। অবাক চোখে তাকালো নোঙর। স্রোত, রুম্পা, রেহানা বুঝতে পারছে না কিছু। ওরা এখনো অবধি কেউ কিছু জানে না। স্রোতের ভালো লাগলো না কথাটা। তরি এমন কেন বলছে? অদ্ভুত। মেয়েটা পাগল হলো নাকি? নোঙর একটু আহ্লাদি সবাই জানে, কারো কিছু হলেই কান্না করে এমন। স্রোত এবার অসন্তুষ্ট কণ্ঠে বলল, আহা তরি, এ কেমন কথা? ওর জানার পূর্ণ অধিকার আছে। তরি মুখ ভারী করলো, গাল বেয়ে টপটপ করে কয়েক ফোঁটা পানি পড়ল। মেয়েটাকে ওরা যত বাচ্চা ভাবে আসলে তত বাচ্চা নয়, আবার ম্যাচুরও নয়। নয়তো এমন বাচ্চামি কেউ করে? তরি ফের চোখ মুখ শক্ত করে বলল কঠিন স্বরে, না, ওর কোনো অধিকার নেই, ওর জন্যই এমন হয়েছে। আর তুই এমন বিচলিত হচ্ছিস কেন? হওয়ার দরকার নেই বিচলিত, তুই তো ভালোবাসিস না ওনাকে, তাহলে এই কান্না কেন নোংর?
সব যেন মাথার উপর দিয়ে গেল সবার। কেউ কিছু না বুঝলেও রুম্পা যেন চমকালো। নোংর এবার শব্দ করে কেঁদে উঠল, তরিকে জড়িয়ে ধরে বলল, এমন বলিস না আপা, আমি এমন চাইনি। উনি আমার উপর অভিমান করেছে, তাই না? উনি একটুও ভালো না আপা, আমি ওনাকে একটুও ভালোবাসি না। সবাই চমকালো। এখানে ভালোবাসার কথা আসছে কেন? কি বলছে কি মেয়েগুলো? তরির খারাপ লাগলো। ও ইচ্ছে করে বোনকে এসব বলেছে। ও দেখেছে সন্ধ্যায় সব ওর সাথে খারাপ ব্যবহার করেছে, তাই অভিমান করেছিল। আর এও জানে রুদ্ধ কেন বিচলিত ছিল। আর বিয়েতে না করার কারণ এটা ছিল না। মেয়েটা আসলে বোঝাতে পারেনি। নোংর এখন এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিল না। কিন্তু পুরো কথা শেষ হওয়ার আগে বেরিয়ে আসে রুদ্ধ। অভিমান করে। তরি বলল, ভালোবাসিস না? তাহলে নূপুর হারিয়ে কাঁদছিলি কেন? আজকে এত বিচলিত কেন? চমকালো নোঙর। কিছু বলল না। কোনো উত্তর নেই তার কাছে। লোকটা যে ওর অভ্যাসে পরিণত হয়েছে তা ঠাওর করতে পারে। সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। নোঙর বারান্দায় গেল ধীর পায়ে। এবার সবাই তরিকে চেপে ধরল। অতঃপর একে একে সব ঘটনা বলল সবাইকে। স্তব্ধ বিমূঢ় হয়ে রইল সবাই। তবে রাগে জল করে উঠল রুম্পার দেহ। না, এটা কিছুতেই হতে পারে না। রুদ্ধ শুধু ওর। ক্লেশ নিয়ে প্রস্থান করলো সেও। রুদ্ধকে পাওয়া যাচ্ছে না এখনো। এদিকে রুদ্ধর ফোনও দিয়ে যাচ্ছে সে কখন থেকে। যে ফোন দিয়েছিল তাকে যদি কোনো ক্রমে পাওয়া যায়, কিন্তু ফোনটা সুইচ অফ। চিন্তা ভর করলো সবার মাথায়। প্রবীণ শেখরা যখন আসলো, রিসেপশন খালি পেল। তাই দেরি না করে নিজেরাই খুঁজতে লাগলো। কিন্তু এমন করে কি খোঁজা যায়? ডাক্তার নার্সদের কাছে নাম বললে তারা বলে তারা কিছু জানে না। যে ঠিকানা দিয়েছিল সেখানেই তো এসেছে ওরা। কিন্তু চিন্তায় মাথা থেকে বেরিয়ে গেছে নাম জানবে কি করে। আহসান সাহেব এবার ফের একজন স্টাফকে শুধালো, আচ্ছা, এখানে কি কোনো অ্যাক্সিডেন্টের রোগী এসেছে সন্ধ্যার পরে? স্টাফটি ভেবে উত্তর দিল, এসেছে এ পর্যন্ত 3টা। আপনি চাইলে রিসেপশনে কথা বলে দেখতে পারেন, ডিটেলস আমরা জানি না। সে রিসেপশনের কাছে এলো। এবার রিসেপশনিস্টকে পেল। প্রবীণ শেখ বলল, সন্ধ্যার পর যে 3জন অ্যাক্সিডেন্টের রোগী এসেছিল তাদের ডিটেলস দেওয়া যাবে? আমাদের এখন থেকে কল করা হয়েছিল, আমাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। রিসেপশনিস্ট বলল, স্যার, এখানে যে 3জন এসেছিল একজনের অবস্থা বেগতিক ছিল, ওনার স্ত্রী নিয়ে এসেছিল। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আর একজন এর গুরুতর কিছু হয়নি, মাথায় আঘাত লেগেছে, পায়ে হাতে চোট পেয়েছে, তাকেও তার পরিচিত একজন এসে নিয়ে গেছে। আর একজন মারা গেছেন, তাকে এখনো কেউ আইডেন্টিফাই করতে পারেনি বা আসেনি। যখন অবস্থা ক্রিটিক্যাল ছিল পেশেন্টের ফোন দিয়ে আমরা বাড়িতে কল করেছিলাম, হতে পারে আপনাদের ছেলেই। আপনারা চাইলে দেখতে পারেন। আকস্মিক এহেন কথা শুনে কেঁপে উঠল যেন তাদের বক্ষ। রেবেকা চিৎকার করে উঠল। রেবেকা চিৎকার দিয়ে বলল, কি বলেছে কি? ওটা আমার রুদ্র না, ওটা আমার রুদ্র না। আহসান সাহেব পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। শক্তপোক্ত মানুষটির চোখে হাহাকার। প্রবীণ শেখ শুকনো ঢোক গিলল, বোনকে ধরল। প্রবীণ শেখের উদ্দেশ্যে বলল, তোরা কি একবারে দেখতে চাস? আহসান সাহেব মাথা ঝোলালেন। তার মানে হ্যাঁ, সে দেখতে চায়, বলল রিসেপশনিস্টকে। এর মাঝে এলো প্রবীণ শেখ, শ্রাবণের বাবা। থমকালেন তারাও। শ্রাবণ আকস্মিক শান্ত হয়ে গেলেন। কি হলো হুট করে? এর মাঝে ফোন দিল কেউ। ফোন তুলল শ্রাবণ। ওপাশ থেকে পরপর কয়েকবার বিচলিত কণ্ঠ শুনল। শ্রাবণ শুকনো ঢোক গিলে বলল, রাখ তরি, হসপিটালের মর্গে যাচ্ছি এখন। অতপর আধার কাটিয়ে আলোর দেখা মিলল। রজনীর অস্তিত্ব কাটিয়ে কিঞ্চিত আলো ফুটছে চারপাশে। বিধ্বস্ত চোখ মুখে বসে আছে নোঙর। পাশে তরি আর স্রোত। বাড়িতে আজ বিয়ে। কোথায় হই হুল্লোড়ে পরিপূর্ণ থাকার কথা ছিল পরিপূর্ণ নিবাস। কিন্তু কেমন গুমড়ে আছে পরিবেশ। আকাশের মতো কি তাদের জীবনের আধারও কাটবে না? সব ঠিক হবে না? প্রলয় শেখ অসুস্থ, সবাই সেখান থেকেই এলো সবে। লোকটা চিন্তায় আছে। প্রেশার বেড়েছে। এদিকে রাতের পর কোনো খোঁজ নেই কারো। ফোন তুলছে না। এদিকে বাবুর্চিরা রাত থেকে কাজ করছে। প্রবীণ শেখকে খুঁজছে সকাল থেকে। রাতে অনুষ্ঠান, এদিকে কাউকেই কিছু জানায়নি। পরিপূর্ণ নিবাসে প্রবেশ করলো সাদা একটা গাড়ি। দোতলা থেকে নেমে এলো হন্তদন্ত করে একজোড়া পা। তখন ঘড়িতে 7টা বাজতে চলো। পরনে তার রাতের হলুদ শাড়িটা। অবহেলায় পড়ে আছে আঁচলখানা, যা মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। মেন কপাটের সামনে আসতেই কপাট খুলে প্রবেশ করলো প্রবীণ শেখ আর শ্রাবণ। তার পরপরই এলো সবাই। শেষ এলো আহসান সাহেব, রেবেকা আর কণিকা। আকাশ সমান কৌতূহল নিয়ে এখনো সে চেয়ে আছে সেদিক পারে। সেই যে শ্রাবণ বলল মর্গে যাচ্ছে, তারপর আর খোঁজ পায়নি। শরীর যেন চলছে না আর। কোথায় লোকটা?
মর্গে কেন যাবে? জলজ্যান্ত মানুষ খুঁজতে মর্গে যাওয়া লাগে? নোংর এবার বাবার কাছে গিয়ে বলল, ও আব্বু, রুদ্র ভাই কোথায়? তোমরা মর্গে কেন গিয়েছিলে? ওনার কিছু হয়নি? বলো বলো না আব্বু। মেয়েকে বিচলিত দেখে অবাক হলো প্রবীণ শেখ। পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়ের পানে। লেপটে আছে কাজল, চুলগুলো খোপা থেকে অর্ধ খোলা, এলোমেলো মুখশ্রী। প্রবীণ শেখ শান্ত গলায় বলল, শান্ত হ আম্মু, রুদ্র ঠিক আছে। বলে প্রশান্তির শ্বাস টানল। তার বুকে যেন পাথর ছিল। সেই পাথরটা সরে গেছে রুদ্ধর ভালো থাকার খবর শুনে। কাল যখন শুনলো ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, সব যেন ওলটপালট লাগছিল, অপরাধবোধ কাজ করছিল। তার বোনটা যে একটা মাত্রই ছেলে, তার বোনটা সবসময় কষ্টে কাটিয়েছে। বিয়ের পর সুখ হলো একটু। রেবেকা তার চাচার মেয়ে হলেও ওনার চাচা চাচি মারা যাওয়ার পর রেবেকাকে নিজের কাছেই রাখে প্রবীণ শেখের মা। আদর দিয়ে নিজের মেয়ের মতো বড় করে সবাই। তারা যতই আদর দিকে বড় করুক, আদৌ কি বাবা মায়ের জায়গা কেউ নিতে পারে? বিয়ের পর যখন মাথার ওপর জোরালো একটা হাত এলো, পাকাপাকিভাবে মেয়েটা যেন আনন্দের দেখা পেল। তারপরে রুদ্ধ এলো জীবনে। রুদ্ধ যে তার বোনের প্রাণ সে জানে। হসপিটালে যাওয়ার পর যখন রিসেপশনিস্ট মর্গের কথা বলল, হাত পা অসাড় হয়ে আসছিল তার। মর্গে নিয়ে যায় একটা লোক। ফিনাইলের গন্ধে ভরপুর লাশপুরীর মতো ঘরটা ঢুকতেও যেন বুক কাঁপছিল। কত শত বেয়ারিশ লাশ না জানি আছে এখানে। অদ্ভুত গন্ধ ঘরটায়, নাক মুখ কুচকে প্রবেশ করে সবাই। এর মাঝে বিপত্তি ঘটে, রেবেকা জ্ঞান হারায়। ওকে নিয়ে একটা কেবিনে রাখা হয়। আহসান সাহেব, রবিন শেখ, শ্রাবণ আর প্রবীণ শেখকে পাঠায় লাশ আইডেন্টিফাই করতে। সে পারবে না ওই ঘরে যেতে। তিনজন মিলে ফের যায় সেই ঘরটিতে। লাশবাহী ফ্রিজ থেকে লাশটি বের করতে যেন চকচক করে ওঠে প্রবীণ শেখের চোখ মুখ। না, এটা রুদ্ধ না। টপ টপ করে পানি পড়ে প্রবীণ শেখের চোখ থেকে, বেরিয়ে আসে সেখান থেকে। জানায় ওটা রুদ্ধ না, কিন্তু আরেক চিন্তা ভর করে, রুদ্ধ কোথায় তাহলে? এখন কোথায় খোঁজ নেবে? ফের রুদ্ধর ফোনে ফোন দিতে ফোন বন্ধ পায়। হসপিটাল থেকে ভেবেছিল রুদ্ধদের বাড়িতে যাবে। গাড়িতে উঠতেই ল্যান্ডলাইন থেকে ফোন করে রুদ্ধ, জানায় সে বাড়িতে আছে। প্রবীণ শেখ সহ সবাই সেখান থেকে রুদ্ধদের বাড়িতে যায়। রেবেকা বাড়িতে প্রবেশ করতে দেখতে পায় ছেলের হাতে মাথায় ব্যান্ডেজ। জিজ্ঞেস করে জানতে পারে আসার সময় ট্রাকের সাথে একটা গাড়ি বাড়ি খেয়ে ব্রেক ছুটে যায়। ওই গাড়ির সাথে ওর গাড়িও ছিল। ভাগ্যবশত তেমন কিছু হয়নি ওর, কিন্তু ওই লোকটা স্পট ডেড। আর ফোনটা যে করেছে সে ভুল করে ওই লোকটার ফোন ভেবে রুদ্ধর মাকে ফোন করে দেয়। ওই ছেলেটা ওখানেই মারা যায়। আর রুদ্ধ তেমন কিছু হয়নি, তাই ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। ওখানে রুদ্ধর একটা বন্ধু ছিল, সেই রুদ্ধকে বাড়িতে নিয়ে আসে। ফোনটা চার্জ না থাকায় বন্ধ হয়ে যায়, তাই যোগাযোগও করতে পারেনি। মাত্রই একটু সুস্থ অনুভব হচ্ছিল, তাই নিচে এসে কল দেয় মাকে। রেবেকা বিচলিত হয়ে পড়ে সে। রুদ্ধ মাকে স্বাভাবিক করতে বলে, কিছু হয়নি তো মা, একটুই লেগেছে। এর মাঝেই প্রবীণ শেখ বলে উঠল, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তুমি এইভাবে চলে আসবে রুদ্র, আমি ভাবতেও পারিনি। অথচ তুমি বলেছিলে আমার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করবে, কিন্তু এদিকে তুমি এ মুখ লুকিয়ে চলে এসেছো। আর এসব করলে নিজের এই তোমার মুখের কথার দাম? না, এমন ছেলের হাতে আমি নিজেই মেয়ে দিব না। মুখে মুখেই বড় কথা, শুধু শুধু বাপ ছেলের। মুখ ফোলালো রুদ্ধ, সাথে তার বাবাও। আসলে তো সে তো অন্য কিছু ভেবেছিল। হতাশ নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। শ্রাবণ চমকালো, থমকালো। কিসের বিয়ের আলাপ হচ্ছে এখানে? শ্রাবণ কৌতূহল নিয়ে শুধালো। মামা, হয়েছে কি? ভাইয়া ও বাড়ি থেকে কেন এসেছে? প্রবীণ শেখ সবটা খুলে বললেন। যা শুনে শ্রাবণের মাথায় আগুন জ্বলে উঠল ধপধপ করে। এ কিছুতেই হতে পারে না, সে হতে দেবে না। নোংর তো তার মামা। নোংরকে রুদ্ধের সাথে বিয়ে দেওয়ার কথা বলছে। এই ছেলেটা বাড়াবাড়ি করছে। রুদ্ধ আর চোখে তাকালো শ্রাবণের দিকে। ছেলেটা বয়সে তার থেকে খুব একটা ছোট না হলেও বুদ্ধি কম। সে নোংরকে কারোর সাথে চিন্তা করতে পারে না। আর বিয়েটা আগে থেকেই ঠিক ছিল, এটা বোঝা উচিত ছিল। নিশ্চয়ই অজানা নয় শ্রাবণের। রুদ্ধ ঝামেলা চায়নি। সে ভেবেছিল বিয়ে শেষে শান্ত মাথায় প্রস্তাব দেবে। ঘড়িতে তখন 3টে বাজে। কাল বাড়িতে বিয়ে অনুষ্ঠানটা রাতে হলো, কত কাজ আছে না। ইস, ওর জন্য কত দৌড়াদৌড়ি করতে হলো। রুদ্ধ বলল, মা, তোমরা বাড়ির গাড়ি নিয়ে মামাদের নিয়ে এখনই রওনা হয়ে যাও। সকাল থেকে মানুষ আসা শুরু করবে, তোমাদের না দেখলে মন্দ বলবে। রেবেকা আটকে উঠে বলল, কি বলছিস কি? আমি তোকে একা রেখে যাব নাকি? প্রবীণ শেখ বলল, একা যাবে কেন? রুদ্র সহ যাবে। রুদ্ধ মন অভিমানে জর্জরিত হলো। তবে অভিমান করলে চলবে না, ওই মেয়েকে তার লাগবে। রুদ্ধ তপ্ত শ্বাস টেনে বলল, মামা, আমি যাব না। ভ্রু কুচকে তাকালেন প্রবীণ শেখ। রুদ্ধ তার মা এবং তাকে 7 পাঁচ বুঝিয়ে তখনই বের হতে বলে।
প্রবীণ শেখ উপায় না পেয়ে তারপর রুদ্ধকে রেখে রওনা হতে হয়। তবে রুদ্ধ আসার সময় পেছন থেকে একটা কথাই বলেছিল, মামা আপনার মেয়েকে বলে দিবেন তাকে আমিই বিয়ে করব। রুদ্ধকে পাওয়া গেছে? প্রলয় শেখের কথায় ধ্যান ভাঙলো প্রবীণ শেখের। মেয়ের পানে তাকালো। মেয়েটা বড়ই বোকা, বিয়ে করবে না বলে বায়না করলো, এখন বিচলিত হচ্ছে। সে গেল বাবার দিকে। নোঙর ঠায় দাঁড়িয়ে রইল। বিয়েতে আসবে না লোকটা, এত অভিমান। বাড়িটা ফের রমরমে হলো। উৎসবের আমেজ ফের পরিপূর্ণ নিবাসকে পরিপূর্ণ করলো। তবে যে সেই চুপটি রইল চঞ্চল নোঙর। প্রয়োজনীয় কথা ছাড়া খুব একটা কথাও বলছে না কারো সাথে, অথচ সবাইকেও নিজেই মাতিয়ে রাখতো। তখন মধ্যাহ্ন চলছে, মেঘাচ্ছন্ন চারিপাশ, মাঝে মাঝে তীব্র বাতাসও বইছে। অম্বরের মতো নোঙরের অন্দরও আজ মেঘাচ্ছন্ন। মন খারাপেরা জাপটে ধরেছে, আর এর হেতু তারা অজানা। প্রবীণ শেখের চিন্তা হচ্ছে বেশ, যদিও বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না। প্যান্ডেলের জায়গাটা বৃষ্টির কথা চিন্তা করে সেই প্রোটেকশন নিয়েই করা হয়েছে। চিন্তা হচ্ছে মেহমানদের জন্য। ঢাকা থেকে অনেকে আসবে, দূর দূরান্ত থেকেও তার ব্যবসার পরিচিত মানুষেরা আসবে। স্রোতের জন্ম বৃষ্টিতে। যেদিন মেয়েটা হলো কত বৃষ্টি হলো। মানুষ তাহলে ঠিকই বলে, যার জন্ম বৃষ্টিতে হয় তার বিয়েতেও বৃষ্টি হয়। আকস্মিক মনে পড়ল আজ তার ছোট মেয়ের জন্মদিন। বুকটা কেঁপে উঠল। সবকিছুতে এই কথা ভুলে গেল কি করে সে? শুধু সে না, বাড়ির সবাই বোধহয় ভুলতে বসেছে। সে কি করে ভুলল এই দিনটা? তার নোংরা 17 বছরের যুবতী। আশেপাশে দৃষ্টি বুলিয়ে মেয়েকে খুঁজলো, নেই আশেপাশে। অতঃপর স্ত্রীকে খুঁজলো, কণিকাও নেই। পা বাড়ালো অন্যদিকে। সবে গোসল সেরে বের হলো নোঙর। আকস্মিক বিছানার উপর বড় একটা ডালা দেখে চমকালো সে। এগিয়ে গেল সেই দিকে, হাত দিয়ে ধরলো ডালাটা। না, এটা তো আপুর শ্বশুর বাড়ির না। ডালাটার সাথে বড় একটা ফুলের বুকে, জল গোলাপ আর জারবেরার সংমিশ্রণে বুকেটা। ওপরে একটা চিরকুটও পেল। ফর মাই প্ল্যান। থমকালো নোঙর, চমকালো, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। কে দিয়েছে? বাবা। তাকে তো বাবাই প্রাণ বলে, কিন্তু বাবা তো এসব দেবে না। তন্মধ্যে মনে পড়ল আজ তার জন্মদিন। এই কথা তো সে ভুলতেই বসেছিল প্রায়। ফস করে নিঃশ্বাস নিল। আকাশ সমান অভিমান আষ্টপৃষ্ট ধরল কিশোরী মনকে। বাড়ির সবাই ভুলে গেছে, মাত্র 17 বছরেই ভুলে গেল। কি করে ভুললো? আর তার আব্বু, যে কিনা সকালে উঠে সবার আগে এসে তাকে উইশ করে যায়, বুকে আগলে নিয়ে জিজ্ঞেস করে, আম্মা তুমি কি চাও? আজ তোমার জন্য সব এনে দিব আমি। আজ যা চাইবে সব পাবে। এমনিতেও নোংর যা চায় বরাবর তা পায়, কিন্তু এর দিনটি একটু বেশি বিশেষ। প্রথমে এই দিনটিতে মেদিনীর আলো দেখেছিল সে। মায়ের জঠর কেটে তাকে এনেছিল এই পৃথিবীতে। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হিসেবে এই দিনটিকে তারও ঠাঁই হয়েছিল এই মায়ের ধরনীতে। পরক্ষণে মনে পড়ল, ভোলার কথা নয় কি? কাল কত হ জ ব র ল একটা সময় পার করলো সবাই। বাড়িতে কত কাজ। ও জানে ওর বাবার মনে পড়লেই ছুটে আসবে। লোকটা কত খাটুনি করেছে, শুধু কি বাবা, সবাই এসে 2-3 দণ্ড রেস্ট নিতে পারেনি কেউ। কাজে লেগে পড়তে হয়েছে। এত কিছুর মাঝে আদৌ কি সব মনে থাকে? নোংর ছোটবেলা থেকে বেশ আদুরে স্বভাবের। বাড়ি ছোট হওয়ার দরুন আদরও ছিল বেশ। মাথায় রেখেছে সবাই, তাই একটু ছুতো পেলেই অভিমানে মুখ ফুলায়। এই নাজুক মনে সব কিছুতেই নাজুকতা দেখানো যেন বাধ্যতামূলক হয়ে গেছে। রুদ্ধ নামক লোকটা নিমেষে যেন মনে জায়গা করে নিয়েছে। ওই ছোট ছোট মুহূর্ত বেশ দামি নোংরের কাছে। কিন্তু ওই যে বিকেলে লোকটা রাগ দেখালো, মাথায় রক্ত চড়ে বসলো, এর পেছনেও বিশাল ব্যাখ্যা আছে। কারণ তো আরেকটাও আছে, তবে সেই ব্যাপারটা বড়ই ন্যাকামো লাগছে। তাই নিজের মাঝেও নিজে দ্বিধায় ভুগছে। 7-5 ভাবতে ভাবতে রঙিন র্যাপার কাগজটা ডালার ওপর থেকে খুললো নোঙর। তন্মধ্যে দৃষ্টির পথে এলো লাল একটা শাড়ি। নিমেষে শরীর যেন শীতল হয়ে এলো। আঁখি পল্লব দৃঢ় হলো। বিস্ময়ের ভাবটা যেন আরো প্রগাঢ় হলো। হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই শাড়িটা তো সেই শাড়ি যা শপিং মলে পছন্দ হয়েছিল তার। দামটাও বেশ চড়াও ছিল। শাড়িটি দিয়েছে কে? এসব দিয়েছে কে? শাড়িটা হাতে তুলে নিল নোঙর। বুকের কম্পনটা বাড়ল দ্বিগুণ। শ্বাস প্রশ্বাসও চলছে তীব্র বেগে। শাড়িটা তুলে নিতে দেখলো একটা বক্স, ওটাও নিল নোঙর। একটা চেন পেল, পেন্ডেন্টওয়ালা। পেন্ডেন্টে প্রাণ লেখা। চেনটা স্বর্ণের মনে হচ্ছে। অতঃপর বক্সের দিকে ফের লক্ষ্য করলো নূপুর। সে দিনের মতো না, তবে ভিন্ন রকম একটা নূপুর। রূপালী নূপুরখানা অতীব চকচকে করছে। আকস্মিক চোখ গেল একটা কাগজের দিকে। কালো কাগজটা যত্নে পড়ে আছে এক কোণে। তুলে নিল তা। কাগজটা তুলতে দেখতে পেল সাদা কলমে লেখা শব্দগুলো। আপনার রং হব প্রাণ, আমার রঙে আপনাকে রাঙাবো, প্রস্তুত হন আপনি, শুভ জন্মদিন আমার প্রাণ। শিরশির করে উঠল দেহ।
হাত পা হিম হলো যেন। হৃদয়ের উথাল পতনের মানে বুঝলো না। এত তাণ্ডব চালাচ্ছে কেন হৃদয়? আকস্মিক মনে হলো কে দিল উপহারগুলো? রুদ্ধ? রুদ্ধ এসেছে? এগুলো এখানে রেখে পা চালিয়ে বের হলো নোঙর। ঠিক তখনই প্রবেশ করলো তার মা আর বাবা। নোঙরকে দেখে শুধালো, কোথায় যাচ্ছ? নোঙর উত্তর দিতে পারল না, চুপ রইল। বাবাকে দেখে মুখ ফুলালো নোঙর। ওই তো একটু আগে বোঝালো নিজেকে, কিন্তু পারল কই? সেই তো মনক্ষুণ্ণ হলো ফের। কণিকা মেয়ের মাথায় হাত বুলিয়ে মিহি কণ্ঠে বলল, বিছানার উপর রাখা শাড়িটা আজ পরো কেমন? তোমার ফুপি অনেক আশা নিয়ে এসেছে, এগুলো তোমার জন্মদিনের উপহার। বলে মেয়ের হাতে চকচকে একটা ব্রেসলেট পরিয়ে দিল। চুমু খেলো কপালে। অবাক হলো নোঙর। এর মাঝে প্রবীণ শেখ এগিয়ে এলো মেয়ের দিকে, বুকে আগলে নিয়ে বলল, আব্বুর সাথে অভিমান করো না আম্মা, আব্বু দেরি করে ফেলেছি আজ। তোমার আজ কি লাগবে আব্বুকে বলো, যা চাইবে সব পাবে। খিলখিলিয়ে হেসে উঠল নোঙর, বলল, তা তো তুমি এমনিও দাও। হাসলো প্রবীণ শেখ। স্রোত এলো। একে একে সবাই এলো নোঙরকে ভালোবাসা দিতে। মেয়েটা বড্ড ছেলে মানুষীপনা করে, কিন্তু ও যে সবার আত্মা। সবাই আসলেও একটা জিনিস খেয়াল করলো নোঙর, রেবেকা এলো না। ফুপিমা তো প্রতিবার আগের দিন রাতে ফোন করে আজ আজ বাড়িতে থেকেও মাঝপথে পেল তরিকে, জাপটে ধরে বলল, ও আপা চলো না আমার সাথে, ফুফি মার ঘরে যাব। তরি বিরস মুখে রাজি হলো। নোঙরের মাথায় অন্য চিন্তা কেন এলো না? সে কি খুব রেগে? হুট করে মনে হলো যাওয়া উচিত একবার। ভাবতে ভাবতে এলো রেবেকার ঘরের সামনে। দরজায় কড়া না নেড়ে অদূরে কণ্ঠে বলল, ফুপি মা আসবো? রেবেকা খানিকটা গম্ভীর কণ্ঠে বলল, এসো। প্রবেশ করে আশেপাশে দৃষ্টি বুলালো নোঙর। মা বলল ফুপিমা দিয়েছে, কিন্তু ফুপিমা নিশ্চয়ই চিরকুট দিবে না। আর ওই শাড়িটা কি করে চিনলো? ফুপিমার কাছে গেল নোঙর, জড়িয়ে ধরে বলল, তুমি রেগে আছো ফুপিমা? রেবেকা রেগেছিল, কিন্তু এই মেয়ের আদুরে কণ্ঠে তা আর হয়? নিমেষে যেন মন বিগলিত হলো। হাসলো মিহি, বলল, তাও ঠিক মতো করা যায়। এবার হেসে উঠল তরি। নোঙরও হাসলো। নোঙর ফের কিছু বলতে চাইলো। এর মাঝেই রেবেকা বলল, যাকে খুঁজছো সে আসেনি, উপহারটি অনেক আগেই কিনে রেখেছিল। সে তো আর এখানে আসবে না। উপহারটা তোমার জন্য কেনা, তাই তোমায় দিয়ে দিলাম। শাড়িটা আজ পরলে খুশি হবে।